আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বইরা সবাই কেমন আছে? যারা অনলাইন প্লাস অফলাইন ডুয়াল ভার্সনে আছে, যারা অফলাইনে আছে তারা তো ভালো আছে, তাদেরকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তারা সুস্থ দেখেই আসছে। আর যারা অনলাইনে আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাতে আগামী 4টা মাস আমরা সবাই সুস্থ থাকি। আর যারা এই যে আগে থেকে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা লাকি। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আমি 5 দিন আগে প্রস্তুতি নিচ্ছি মানে আমি মিনিমাম 2টা মার্ক আগে থাকতেছি, 1টা মার্ক আগে থাকতেছি। আর জবের কম্পিটিশনে আমি 1 মার্ক আগে থাকতেছি মানে আমারই জবটা হবে। জবের কম্পিটিশনে আমি 2টা মার্ক আগে থাকতেছি মানে আমারই জবটা নিশ্চিত হবে। এই জন্য সবসময় আপনাকে ব্যতিক্রমী প্রক্রিয়া অবলম্বন করে সামনে আগাইতে হবে। আপনি যদি কখনো বলেন যে না, এই যে নর্মালি দেখেন প্রধান শিক্ষকের যে সার্কুলারটা আসবে কেউ আমরা বুঝতে পারছি, ধুম করে কালকে দিয়ে দিল, মারামারির মধ্যে, ঝগড়া বিবাদের মধ্যে, সবিতে এক মারামারি চলে আর এবার যে সার্কুলার চলে। তা আবার আরেকটা জিনিস যদি আমরা চিন্তা করি, প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য কিন্তু আমাদের অলরেডি কমিটি গঠন হয়ে গেছে। যেহেতু কমিটি গঠন হয়ে গেছে তার মানে এটা সার্কুলার আসতে সর্বোচ্চ সময় নিবে কয়দিন? 2 থেকে 3 দিনের মধ্যে সার্কুলার চলে আসবে, কারণ কমিটি যেহেতু গঠন হয়ে গেছে, জাস্ট এখন কি করবে, খসড়াটা উপস্থাপন করবে, ব্যাস। আবার আমরা কতটা লাকি একটা জিনিস চিন্তা করেন, যে আমরা সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে প্রস্তুতিটা নিব, যে সিলেবাসটা পড়বো, একই সিলেবাস কিসের জন্য? প্রধান শিক্ষক নিয়োগের জন্য। তার মানে আমরা এক ঢিলে কয় পাখি মারতে পারতেছি? 2 পাখি। মানে এক ঢিলে 2 পাখি মারার সময় কেউ যদি একটু ভনিতা করে যে না আজকে পড়বো না, কালকে, কালকে পড়বো না, পরশু, আপনি ভনিতা করলেন, আরেকজন করলো না, আপনার চাকরি হবে না? যে ভনিতা করেনি তার হবে। এই মুভমেন্টে আপনি একটা সেকেন্ড অযথা অপচয় করতেছেন, মানে আপনি ভেবে নেবেন যে আপনি আপনার জীবনের সাথে সবচেয়ে বড় প্রতারণা করতেছেন। আপনি আপনার লাইফটাকে ধ্বংস করার তাগিদে কাজ করতেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, পরিশ্রম কখনো লাথি মারে না। আপনি যদি পরিশ্রম করেন, এই পরিশ্রমের ফলাফল 100% নিশ্চিত থাকবেন আপনি পাবেনই, কোনো মিস নেই। কিন্তু আমরা সবচেয়ে বড় দুর্ভাগা, আমরা পরিশ্রম করতে জানি না। আমরা একদিন পড়ি, পড়ার পর দ্বিতীয় দিন যে আমরা পড়বো, পড়ার মোটিভেশনটা আর আমাদের মধ্যে থাকে না। আমাদের মনে হয় শয়তান এসে মাথায় ভর করে বলে, কি রে তোর তো বয়স এখনো 4 বছর আছে, 5 বছর আছে, আজকে না পড়লে হয় না? যাক, একটু ঘুরতে গেলাম, ভাবলাম যে পরের দিন পয়লা ভাড়াই দিব। পরের দিন যখন আসে আবার সেম ভাবে শয়তান মাথায় ভর করে, শয়তান মাথায় ভর করে বলে, কি খবর, এত পড়াশোনা করে কি হবে, কে বড়লোক হয়েছে? হোয়াট আ ফিলিংস। এক এক দিন এক এক ধরনের শয়তানের মোটিভ দিয়ে আমরা আমাদের মাথাটাকে কি করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি। এই মাথাকে আমি যত বেশি সচল রাখবো তত বেশি ধারালো হবে। ধরেন আপনি কুরবানির সময় একটা ছুরি নিয়ে কুরবানি করার জন্য একটা ছুরি নিলেন গরু জবাই করার জন্য। এই ছুরিটা যদি আপনি মাঝখানে কাজে না লাগান, 1 বছর যদি ফালায় রাখেন, তাহলে ও কি হয়ে যায়? জং ধরে যায় না? এবং এই জং ধরা ছুরিটা কিন্তু আর কাজে লাগানো যায় না। এই জং ধরা ছুরিটা নর্মালি আর কাজে লাগানো যায় না। আর কাজে লাগাইতে গেলেও তাকে আরো কি করা লাগে? ধার দিতে হয়। কিন্তু ধার দিলে ওই আগের ভাইবটার থাকে। যখন আপনি আপনার মাথাকে একবার মরিচিকায় পরিণত করাবেন, লাগাতার 10 দিন 15 দিন একটা গ্যাপ দিবেন, পড়াশোনার মধ্যে থাকবেন না, তখন ভেবে নিবেন যে আপনার মাথায় মরিচিকায় পরিণত হচ্ছে। আপনি 2 মাস আগে 1 ঘন্টা পরে যা অ্যাচিভ করতে পারতেন, যা মনে রাখতে পারতেন, এখন আর তা পারতেছেন না। এখন আপনি ওই 1 ঘন্টার পরে আপনার 1.5 ঘন্টায় পড়া লাগতেছে। আরো যত বয়স বাড়বে তত দেখবেন আপনার মস্তিষ্ক নাই বিকৃত হওয়া শুরু হবে। চারপাশিক টেনশন এসে আপনার মাথাকে ক্রাম্প করে ফেলবে। আপনাকে শুধু টেনশনের মধ্যে ভোগানোর জন্য যত ধরনের পায়তারা আছে, সব পায়তারা এসে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। মামা কি বলছে, খালু কি বলছে, আমি মেয়ে মানুষ, হ্যাঁ আমি ঢাকায় আছি, হ্যাঁ মামা নাকি আজকে কল দিয়ে বলছে, হ্যাঁ তোমার মাইয়া রে তুমি ঢাকায় রাখছো, দেখো পড়াশোনা করে না, প্রেম প্রীতি করে, অমুক করে তুমুক করে, আগডুম বাগডুম গড়াডুম, হ্যাঁ মাইয়ার বিয়ে দিয়ে দিচ্ছ, পড়াশোনা করার কি দরকার, এই সেই, এতদিন চাকরি পায়নি এখন আর কি চাকরি পাবে, আরো কত কি, আরো কথা শুনতে হবে। ধরেন এই প্রাইমারি সার্কুলারটায় আপনি যদি কোনো কারণে চাকরি না পান, আপনি কি ভাবছেন যে আপনি আস্ত থাকবেন? যান গ্রামে, আবার কথা বলা শুরু হয়ে গেল, কথা শোনানোর মানুষের অভাব নাই। আর উমুক মাইয়া, উমুকের মাইয়া ঢাকায় নাকি পড়াশোনা করছে, মিরপুর 10-এ গিয়া দেখো পড়াশোনা করে চাকরি পায়নি, আবে কি প্রেম প্রীতি মনে করে বেড়াইছে। আপনার বাবার সামনে যদি একজন মেয়ের সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়, বাবা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে? ওই মুভমেন্টে মনে হয় যে যদি আত্মহত্যা মহাপাপ না হইতো, আমি মনে করি আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, পৃথিবীতে সবার আগে আত্মহত্যার স্টেপ নিত আপনাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের বাবারা।
20 থেকে 25 লাখ টাকা খরচ করায়া একজন মেয়েকে গ্রাজুয়েট করলো, একজন ছেলেকে গ্রাজুয়েট করলো, দিন শেষে একটা গ্রাজুয়েট ছেলে একটা গ্রাজুয়েট মেয়ে পড়াশোনার তাগিদে ধ্যান জ্ঞান মন না রেখে অযথা সময় নষ্ট করে 3 বছর 4 বছর 5 বছর ধরে বলে পড়াশোনা করে। আজব পাবলিক। যে গত পরশুদিন আমি একটা পোস্ট করছিলাম ছোট্ট একটা ভিডিও করে, যে আপনি যদি চান আপনি অসাধ্যকে সাধ্য করতে পারেন 3 মাসে, নট 3 বছর। যারা বলে যে আমার 3 বছরে চাকরি হয় নাই, ওরা আসলে পড়াশোনা করে না, ওরা প্রেম করছে। ওরা আসলে পড়াশোনা করে না, ওরা পড়াশোনার নামে বদমাইশি করছে, মাথাকে বিকৃত করছে। আপনি লাইব্রেরিতে বসেন, সকাল 9টায় বসেন, রাত 9টায় বের হন, আপনার 3 মাসে সিলেবাস ঝাঁঝারা ঠুটস্থ মুখস্থ হয়ে যাবে। কি বলেন আপনি? কই, আপনি তো নাগাদার পড়াশোনা করেন না। আপনি একদিন 2 ঘন্টা পড়েন, পরের দিন নাই, পরের দিন 3 ঘন্টা পড়লে তারপরের দিন নাই। এইভাবে তো পড়াশোনা হবে না। এভাবে পড়াশোনা হবে? পড়াশোনার একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে, যে আমি পড়তে বসছি মানে আমার এই রোডম্যাপ মেনটেন করে আমাকে কি করতে হবে? এগোতে হবে। এবং পড়াশোনা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগামীকালকে কি পড়বো, আগামীকালকে কি পড়বো এটা আমি মাথায় কখনো সেট করব না। এই আগামীকালকে কি পড়বো এটা আমার সেট থাকবে আমার ডায়েরিতে। ধরেন আজকে আমি সারাদিন পড়াশোনা করছি, আজকে সারাদিন পড়াশোনা করার পর রাতে যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে আমি কি করব? আমার ডায়েরিতে লিখে নিব যে আমি সকাল ভোর 5টায় উঠবো, 5টা থেকে 7টা এই সাবজেক্ট পড়বো, 7টা থেকে 8টা এই সাবজেক্ট পড়বো, 8টা থেকে 9টা এই সাবজেক্ট পড়বো, এরপর রেস্ট নিব, হাঁটাহাঁটি করব। আমি কোন সাবজেক্ট কোন সময় পড়বো এটা যদি আমি আগের দিন রাতেই নোট করে ফেলি, ফাইন্ড আউট করে ফেলি, সময়টাকে যদি আমি ক্রাফট করে ফেলি, কারণ আগামীকালকে আমার কোনো ওজোর থাকলে কিন্তু আমি আজকে বুঝতে পারবো কিনা। কিন্তু অনেকে বলে না যে 30 দিনের রুটিন লাগবে আমার। 30 দিনের রুটিন দিলে কখনোই মেনটেন করা সম্ভব, বরং আমি ওই রুটিনটা মেনটেন করতে পারবো যে রুটিনটা আমি আগের দিন রাত্রে করব। কিন্তু আগের দিন রাত্রে আমি যে রুটিনটা করব, এখন আমার মিনিমাম একটা রেঞ্জ থাকবে যে এই রুটিনে যাতে আমার মিনিমাম 14 ঘন্টা পড়ার একটা ফরম্যাট থাকে, আর মিনিমাম 10 ঘন্টা, কিন্তু ম্যাক্সিমাম যাতে আমি 14 ঘন্টা পড়ার টেবিলে থাকতে পারি। এখন আপনি বলতে পারেন, ওরে বাবা 10 থেকে 14 ঘন্টা। হ্যাঁ, আপনি 3 মাস 4 মাসে পুরো সিলেবাস শেষ করতে চান, অথচ 10 ঘন্টা পড়ার জন্য আপনি তাগিদ নিতে পারেন না, আপনি কেন জব পাবেন? তাহলে আপনার তো জব দরকার নাই। আপনি 10 থেকে 14 ঘন্টা পড়তে পারতেছেন না, আরেকজন পড়তেছে, যে পড়তেছে সে চাকরি পাবে, আপনি আঙ্গুল চুষবেন। নর্মাল থিঙ্কিং। আপনি পড়াশোনা করলে, পড়াশোনা করার জন্য যে পরিশ্রম করা দরকার সে পরিশ্রম করলে আপনি সফল হবেন বা ফলাফল পাবেন, অন্যথায় আপনি ফলাফল পাবেন না। স্বাভাবিক সেন্স। এই জায়গায় আপনার একটা রেঞ্জ থাকবে যে আমি মিনিমাম 10 ঘন্টা পড়বো। যদি খুব ওজোর থাকে তাহলে 10 ঘন্টা, আর যদি কোনো ওজোর না থাকে তাহলে আমি কত ঘন্টা পড়ার টেবিলে থাকবো? 14 ঘন্টা। মেনে নিতে হবে, কারণ সার্কুলার চলে আসছে, আমরা সব মিলায় সময় পাচ্ছি। ধরেন পড়ার জন্য কয় মাস, এর বেশি কিন্তু পাচ্ছে না। আরেকটু অতিরিক্ত আছে, ওটাকে মাসে পরিণত করার দরকার নেই। যে আমার 4 মাস সময় আছে, আমার সময় আছে কয় মাস? আমি যুদ্ধে নামছি 3 মাসের জন্য। এই 3 মাস আমার ধ্যান জ্ঞান মন এমন ভাবে ক্রপ থাকবে যে আমি এই 3 মাসে আমার পুরো সিলেবাসকে একদম ঝাঁঝরা করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। সম্ভব। ময়মনসিংহের একটা ছেলে, ওই যে আমি মাঝে মধ্যে যে গল্প বলি, এখানে এখনো আছে লাইব্রেরিতে, ও এখনো যোগদান করে নাই। কয় স্যার এর থেকে বড় কিছু চাই। ও একাধারে 12টা জব পরীক্ষা দিয়েছে এখন পর্যন্ত, 12টা। পড়াশোনা করছে এখন পর্যন্ত মনে হয় 3 মাস হবে, কিন্তু ওর বয়স যখন 2.5 মাস, তখন থেকেই ওর চাকরিতে টিকতেই আছে। একটু বসতে দাও, এখানে সেকেন্ড বেঞ্চে বসতে দাও। তো এই যে ব্যাপারগুলো, একটা জিনিস ফিল করেন যে আমি যদি পড়ার টেবিলে থাকি তাহলে আমার দ্বারা পড়াশোনা হবে, আর যদি আমি পড়ার টেবিলে না থাকি তাহলে আমার দ্বারা পড়াশোনা হবে না। এখন পড়ার টেবিলে থাকার জন্য আমাকে একটা নির্দিষ্ট রোডম্যাপ মেনটেন করতে হবে। এই রোডম্যাপটা যারা মেনটেন করতে পারবো তারা সফল, আর যারা রোডম্যাপ মেনটেন করতে পারবো না তারা ওই সারা জীবন ব্যর্থই থাকবো। ওই ভনিতা করা পড়াশোনা বন্ধ করেন। পড়াশোনা করব, করার মতো করবো। আর পড়াশোনা করবো না, টোটালি স্টপ করে দিয়ে বাবাকে বলবো, বাবা আমার দ্বারা পড়াশোনা হবে না। আর কত কষ্ট দিবেন? বাবা আমাকে কষ্ট দেওয়ার দরকার আছে? বন্ধ করে দেন না। আপনার যদি ইন্টেনশন এরকম থাকে যে আমি 4টা মাস পরিশ্রম করব না, আপনি 4 মাস পরিশ্রম করবেন না, তাহলে আপনি পড়তে আসছেন কেন? আপনি কোর্সে ভর্তি হয়েছেন কেন? আপনি ভরিতেই যদি করবেন, আপনি যদি 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার টেবিলে থাকতেই পারবেন না, তাহলে আপনি কেন ইন্টেনশন নিলেন যে আমি ভর্তি হব, কোর্সে ভর্তি হব? আপনি 4 মাসে একটা চাকরি চান, কিন্তু আপনি পড়ার টেবিলে বসলে আপনার বমি আসে, উমুক আসে, তুমুক আসে, ভক্কর চক্কর দুনিয়ার ইন্টেনশন এসে মাথার মধ্যে ভর করে। কি শান্তি!
হোয়াট আর ফিলিংস। আজকের পর এখান থেকে যাওয়ার পর আপনার ফার্স্ট ইন্টেনশন থাকবে ডু অর ডাই। আমি আজকে ক্লাস শেষে একটা রুটিন দিয়ে দিব 14 ঘন্টার। যারা একদম ফ্রেশার তারা 14 ঘন্টা পড়বেন। যদি এখানে কেউ এমন থাকেন যে না আমি পার্ট টাইম জব করি, তাদের জন্য আলাদা রুটিন দিব। আর যারা হাউস ওয়াইফ, বাসায় বাচ্চাও সামলাইতে হয় বা পরিবার সামলিয়ে ক্লাস করতে হয়, তাদের জন্য মিনিমাম 8 থেকে 10 ঘন্টার রুটিন থাকবে, 10 ঘন্টা রুটিন থাকবে। ভাই সবকিছু সামলিয়ে আমাকে কাজ করতে হবে। যে অনেকে ওজোর দেয়, আরে ভাই আমি তো, আমার বাচ্চা আছে, আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আমাকে পড়তে দেয় না, এই সব ওজোর দিয়ে এখন টাইম আছে, সময় নষ্ট করার দরকার আছে? ভাই আমার যদি ইন্টেনশন থাকে আমি পড়বো, আমার শাশুড়িকে আমি কিভাবে ম্যানেজ করবো সেটা আমার দায়িত্ব। ম্যানেজ করা যায় না, বলা যায় না যে আমি এই 3 মাস দুপুর এবং সকালে রান্না একবারে করে ফেলবো, আমাকে 4টা মাস সময় দেন, এই 4টা মাসে আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই। বলা যায় না। হালকা মোটিভেশন দিলে কি শুনবে না? এই শ্বশুরকে যদি কেউ মোটিভেশন দেয় শুনবে না? তার জামাই ধরেন একটু খাটাস মার্কা, সমস্যা নেই, খাটাসেও তো সোজা করা যায়। সাইজ করা কোনো ব্যাপার? চাইলেই সাইজ করতে পারে। সাইজ টাইজ না করে রাখা হয় না, আমাদের হবে না মুখ বকর চক্কর একদম একদম ঘরাডুম। ভাই আপনি আপনার নিজের ভেতরে যদি ওজন ঢুকায় রাখেন, আপনি আপনার নিজের ভেতরে যদি অলসতা ঢুকায় রাখেন, তাহলে আপনার চাকরি হবে কিভাবে? আবার অনেকে বলে যে আমি পার্ট টাইম জব করি। ভাই পার্ট টাইম জবের মধ্যেও পড়াশোনা করা যায়, যায় না? ধরো আমি পার্ট টাইম জব করতেছি, জব করতে করতে হঠাৎ করে কিছু সময় ফ্রি পাইলাম, ওই সময়টাতে আমি কি করলাম? কোশ্চেন ব্যাংক সলভ করলাম। মোবাইলের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করে রাখলাম, বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। আমার ভোর টাইমে সকাল 9টা পর্যন্ত তার আমার অফিস নাই, আছে ভোরে 5টা থেকে 9টা পর্যন্ত আমি যদি 4 ঘন্টা পড়ি, এই 4 ঘন্টার পরে দিনের 8 ঘন্টার পড়ার সমান। আজকের পর থেকে যারা ভোরে উঠতে পারেন না, তাদেরকে আমি বলবো যদি ভোরে উঠতে না পারেন, এই ভোরের পড়াশোনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ভোরে আপনি যদি 3 ঘন্টা পড়েন, তাহলে আপনি ভেবে নিবেন যে দিনের বেলার আমি 6 ঘন্টার পড়াশোনা করে ফেলছি। ভোরবেলা আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, গড গিফটেড। হাফিজিয়া মাদ্রাসাগুলোতে দেখছেন হাফিজদেরকে কখন উঠানো হয়? ভোর 3টার দিকে উঠানো হয়। কেন জানেন? কারণ হালকা ঘুম দেওয়ার পর বা মোটামুটি একটা ঘুম দেওয়ার পর আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন মাথার মধ্যে আর কোনো বাহ্যিক চিন্তা থাকে না। বাহ্যিক চিন্তা মানে বুঝেন নাই? দিনের বেলা আপনি সন্ধ্যা রাতে পড়তে বসছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছেন কে মারামারি করছে, পড়ছেন আর ওটা মনে পড়তেছে। অথবা ফেসবুকে স্ক্রল করছেন, স্ক্রল করতে করতে ছবির একটা ঘটনা আসছে যে কিভাবে কুপিয়ে কুপিয়ে মারতেছে। এখন আপনি পড়তে বসছেন আর আপনার চোখের সামনে ওই কুপানোটা চলে আসছে। ওই যে বাহ্যিক ইন্টেনশন, বাহিরের জিনিসগুলো এসে মাথাকে ক্রাপ করে ফেলতেছে। কনসার্ন কয় দিকে যাচ্ছে? 2 দিকে, একটা পড়ার দিকে আরেকটা বাহ্যিক দিকে। তো 2 দিকে কনসার্ন গেলে ওই পড়াটা কি মনোযোগী হয়? এই জন্য সায়েন্টিফিক্যাল প্রুফ, গবেষকরা গবেষণা করে দেখছে যারা ভোরবেলার কাজগুলোকে মানে ভোরবেলার সময়গুলোকে কাজে লাগায়, তারা কখনো ব্যর্থ থাকে না, তারা সফল হয়। এই জন্যই তো আমাদের যারা আমরা মুসলিম যারা আছি, আমাদের ধর্মে তো বলেই আছে এশার নামাজের পরে ঘুমানোর কিন্তু নিয়ম, তাই না? আমরা কি করি? রাত জাগা বাকি, রাত 2টা 3টা 4টা কেমনে বাজে আমরা জানি না, ফজরে উঠি না। এই যে নামাজ দিছে, নামাজ কেন দিছে? এটা একটা ব্যায়াম, শরীরকে সুস্থ রাখার জন্য। হয়তো আমরা আল্লাহর কাছে মাথা নত করতেছি, কিন্তু এটার মাধ্যমে কি হয়ে যাচ্ছে? আমাদের একটা শারীরিক ব্যায়াম হয়ে যাচ্ছে, শরীর সুস্থ থাকে। শরীর কি থাকে? এই যে যারা ফজরের নামাজ পড়ার জন্য উঠার অভ্যাস করে ফেলছে, ওদের কি আর অ্যালার্ম দেওয়া লাগে? অটো আল্লাহু আকবার বলছে, ওর ঘুম ভেঙে গেছে। কেন? কারণ শরীরটা আমাদের দাস। এই শরীরকে আমি যেভাবে চালাবো, এই শরীর ঠিক ওভাবেই চলবে। এখন যারা আমরা রাত জেগে ভোরবেলা ঘুমানোর অভ্যাস করছি, আমরা চাইলেও কিন্তু আর ভোরে উঠতে পারি না, উঠলেই ঘুম ধরে। কেন? কারণ আমার শরীরের অ্যান্টিবডিতে ভোরে উঠার কোনো অভ্যাস নাই। কিন্তু ধরেন আপনি 4 থেকে 5 দিন খুব কষ্ট করে ভোরে উঠলেন, খুব কষ্ট করে অ্যালার্ম দিলেন, উঠলেন, ঘুম ধরে, তাও সহ্য করে থাকলেন। আপনি দেখবেন 4 থেকে 5 দিন কষ্ট হওয়ার পর 6ষ্ঠ দিনে আপনার শরীরে অটো একটা স্ট্যামিনা তৈরি হয়ে গেছে, আর ঘুম আসবে এবং আপনি ভোরবেলা 100% মনোযোগ সহকারে পড়তে কমফোর্ট ফিল করবেন। শুরুর দিকে ঘুম আসার কারণে আপনি হয়তো মনে করতে পারেন আরে স্যার যে বুদ্ধি দিচ্ছে, ভাইয়া যে বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি কাজে লাগে না, খালি ধরে ঘুম। ঘুম তো আসবেই, কারণ আপনি সারা জীবন ঘুমায় অভ্যস্ত। ভোরবেলা আপনি হঠাৎ করে আচমকা যদি একদিনে বলেন যে আমার পরিবর্তন আনবো, এটা কি সম্ভব? কারণ শরীরের ভেতরে আপনি এমন একটা অ্যালগোরিদম তৈরি করছেন, এই অ্যালগোরিদমটাকে চেঞ্জ করতেও তো আপনার মিনিমাম 4 থেকে কয়দিন লাগবে? 5 দিন সময় লাগবে। তো এই 4 থেকে 5 দিন আপনি একাধারে আপনি আপনার নির্দিষ্ট রোডম্যাপটা মেনটেন করেন, কাজ হয়ে যাবে। আমি কি কথা বুঝাতে পারছি?
সো আজকের ক্লাস শেষে আমরা রুটিন পেয়ে যাব। পড়া মনে থাকবে কিভাবে? আপনি দিনের বেলা আপনার পছন্দের মানুষের কথা মনে করবেন, আরো আগাইরা জিনিস মনে করবেন, তাহলে পড়া মনে থাকবে কেমনে? পড়া মনে রাখার জন্য একটা নির্দিষ্ট অ্যালগরিদম মেনটেন করে পড়াশোনা করতে হবে, হোপ লালন করতে হবে। কি? বাবাকে কমিটমেন্ট করতে হবে, বাবা 4 মাস সময় নিলাম। কয় মাস? মা 4 মাস সময় নিলাম, তোমার এই ছেলে তোমার এই মেয়ে তোমাদের ইজ্জত রাখবে, টেনশন নিও না। কমিটমেন্ট করেন। বাবার কাছ থেকে হাত বুলায় নেন, মাথায় মায়ের কাছ থেকে হাত বুলায় নেন। যদি দূরে থাকেন তাহলে কল দিয়ে কান্না করেন যে বাবা তোমাকে আমি অনেক কষ্ট দিছি, পারিবারিক ভাবে তুমি কখনো আমাকে নিয়ে রিপ্রেজেন্ট করতে পারো নাই, কিন্তু এবার রিপ্রেজেন্ট করবা। তোমাকে আমি ওয়াদা করলাম আগামী 4টা মাস আমি শুধু তোমাদের জন্য বরাদ্দ করলাম। আপনার এই 4 মাসের পরিশ্রম আপনাকে মিনিমাম 40 থেকে 45 বছর 50 বছর যে আপনি বাঁচবেন, পুরো সময়টা আপনাকে সম্মানিত করবে না? মরার আগ পর্যন্ত আপনি সম্মান পাচ্ছেন, মরার পরও আপনার সন্তানও অপরিচয় দিতে পারতেছে আমার মা একজন শিক্ষক ছিল, আমার বাবা একজন শিক্ষক ছিল। এর থেকে বড় পরিচয় আর কিছু হইতে পারে? আপনার 4 মাসের পরিশ্রম যদি আপনাকে সারা জীবনের সুখ এনে দেয়, সারা জীবনের সম্মান এনে দেয়, তাহলে আপনি কেন পরিশ্রম করবেন না? আপনার বাবা যদি আপনার এই 4 মাসের পরিশ্রম করার কারণে 4 মাস পরে কল শুনে বলে যে বাবা আমি তো চাকরিটা পেয়ে গেছি, এই বাবা যখনই শুনবে যে আমার ছেলেটা আমার মেয়েটা চাকরি পেয়ে গেছে, বিশ্বাস করেন বাজারে যাবে মিষ্টি বেলে সবাইকে বলবে, যারা টিটকারি করছে তাদেরকে বলে, এই জানো তুমি তো আমার ছেলেকে নিয়ে টিটকারি করছো, আমার মেয়েকে নিয়ে টিটকারি করছো, আমার মেয়ে ঢাকায় থাকে, অমুক জায়গায় থাকে, পড়াশোনা করে না, বা আমার ছেলে অমুক জায়গায় থাকে, পড়াশোনা করে না, দেখো আমার ছেলেটা প্রধান শিক্ষক হয়ে গেছে বা সরকারি শিক্ষক হয়ে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছে। হোয়াট আ ফিলিংস! সবাইকে চা খাওয়াবে আর গর্ব করবে নিজের ছেলেকে নিয়ে, নিজের মেয়েকে নিয়ে। একজন বাবার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার সন্তান যখন সফল হয়। আপনি সফল হয়েছেন মানে আপনার বাবা আপনার পৃথিবীর সবচেয়ে বড় জান্নাতটা পেয়ে গেল, এবং একটা জান্নাতি সুখ উপলব্ধি করবে। যার সামনে যাবে তাকে রিপ্রেজেন্ট করবে, এই জানো আমার ছেলে, এই জানো আমার মেয়ে। হোয়াট আ ফিলিংস! অন্যরকম একটা স্ট্যামিনা পাবে আপনার বাবা আপনার মা। অন্ততপক্ষে তারা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে এই সুখটা দেন, এই সুখটা তাদেরকে দেন। চলে গেলে তখন আফসোস করবেন, কি করলাম, হেলায় বেলায় সময়টা কেন নষ্ট করলাম। হেলায় বেলায় সময় নষ্ট করার অনেক সময় থাকবে যখন আমি চাকরি পাবো। ধরলাম 5 দিন বন্ধ নিয়ে চলে গেলাম, এই বন্ধ পাওয়া যাবে না। ঈদের ছুটিতে প্রাইমারিতে প্রধান শিক্ষক বলি আর সহকারী শিক্ষক বলি, দুইটাতেই কি ছুটি আর ছুটি, আনলিমিটেড ছুটি। 11 গ্রেডের চাকরি আর কি লাগে? যাই হোক, আমরা আমাদের কাজে চলে আসি। একটু কথা বললাম কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের দরকার ছিল। তো আমরা এখন আলোচনার প্রেক্ষাপটে চলে যাব, আলোচনার প্রেক্ষাপটে চলে যাব, আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে যাব, আলোচনার প্রেক্ষাপটে চলে যাব। এখানে কি কিছু আছে দেখি আগে। আচ্ছা, এগুলো দরকার নেই, আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা করি আর শেষের দিকে আমি ক্লাস রুটিনটা পড়ার রুটিনটা দিয়ে দিব। শোনেন, আপনাদের ডেইলি রুটিনটা আমি সবার শেষে দিয়ে দিব। ওকে, ডেইলি রুটিনটা আমি সবার শেষে দিয়ে দিব, টেনশন নাই। আর যারা কোনোভাবে এক ঢালে দুই পাখি মারতে চাচ্ছেন, অনলাইনে অনেক স্টুডেন্ট আছেন আমি দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে জাস্ট সন্ধ্যা 7টার সময় প্রধান শিক্ষক নিয়োগের জন্য আইসিইউ, এই যখন মানুষ মারা যায় বা মুমূর্ষু অবস্থায় থাকে তখন কোথায় ভর্তি থাকে? আইসিইউতে। এই জন্য ব্যাচের নাম দিছে আইসিইউ। পড়াশোনা করবা না তাইলে তোমার এই আইসিইউ ব্যাচে আসার কোনো দরকার। তবে আইসিইউ ব্যাচে আসার জন্য 3টা শর্ত যারা মানবে তারাই শুধুমাত্র আইসিইউ ব্যাচে আসতে পারবে। যদি কারো এক ঢালে দুই পাখি মারার ইচ্ছা থাকে, অনলাইনে যারা আছি তারা আমাদের হটলাইন নাম্বারগুলো ক্যাপশনে দেওয়া আছে, যোগাযোগ করে আজকে সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, আসি আমরা টপিকের নাম দিয়ে দেই। আজকের টপিক কি ছিল ভাইয়া? সবাই লিখে ফেলি, বিন্দু রশ্মি কোণ। আরো অনেক জিনিস আছে এর ভেতরে, জাস্ট আমরা টপিকটাকে হেডিং দেই 3টা। দেখি সবাই একটু নোট করে ফেলবো। আচ্ছা, নরমালি আমরা যখন জ্যামিতি দিয়ে শুরু করি তখন একদম বেসিক থেকে যদি আমরা শুরু করি তাহলে ব্যাপারটা ঠিক এরকম, জ্যামিতি। জ্যা শব্দের অর্থ কি ভাইয়া? ভূমি। আর মিতি শব্দের অর্থ কি ভাইয়া? পরিমাপ। তাহলে এই ভূমির পরিমাপকে আমরা কি বলি ভাইয়া? জ্যামিতি বলি। ভূমির পরিমাপকে আমরা কি বলি? জ্যামিতি বলি। ওকে, আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। সো দ্রুত গতিতে আমরা খাতা কলম বের করে প্রথম ক্লাসের প্রথম লেকচার সুন্দর করে টপিক লিখে ফেলি। আরেকটা প্রশ্ন আসে আমাদেরকে বলা হয় সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? জ্যামিতি আলোচনা
করা হয়। বলেন কোথায়? গ্রিস? গ্রিসে না, মনে রাখবেন মিশর। মিশর অপশনে যদি না থাকে তখন গ্রিস। দুটাই উত্তর, দুটাই। কিন্তু যদি কখনো দেখেন অপশনের মধ্যে মিশরও আছে গ্রিসও আছে, তাহলে টিক দিয়ে আসবেন মিশর। টিক দিয়ে আসবেন কি? মিশর। মনে থাকবে? তাহলে আবারও বলতেছি, সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? মিশরে। আর মিশর গ্রিস দুটোই থাকলে তাও মিশর, আর যদি মিশর না থাকে তখন আমরা প্রায়োরিটি দিব কাকে? গ্রিসকে। তখন আমরা প্রায়োরিটি দিব গ্রিসকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় মিশরে। এরপরে আমরা আলোচনা করব বিন্দু নিয়ে। হেডিং দেই। আমরা যখন একটা বিন্দু চিন্তা করি, একটা জিনিস চিন্তা করেন তো, এই বিন্দু এর কি আছে? শুধুমাত্র অবস্থান আছে। কি আছে? এর কি আপনি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবেন? প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই। তাহলে আমরা এর একটা বৈশিষ্ট্য লিখব, এর শুধুমাত্র অবস্থান রয়েছে। অবস্থান রয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটি নেই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটি নেই। একটু দ্রুত হাত চালাবো। কোনোটি নেই। যত দ্রুত তথ্য নেওয়া শেষ হবে তত আমাদের জন্য ভালো। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিন্দু এর শুধুমাত্র অবস্থান রয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি নেই? কোনোটি নেই। লেখা শেষ। এরপরে লিখবো আমরা তল। এরপরে আমরা লিখবো তল। আচ্ছা, তলের কথা যদি আমরা চিন্তা করি, ভাই মোবাইলের আমরা যদি এই পার্শ্বটাকে বলি না, এটা একটা তল। এটা একটা কি? এই মোবাইলটার টোটাল তল আছে কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একটা ঘনবস্তুর 6টা তল থাকে। কয়টা তল? 6টা তল থাকে। কয়টা তল? 6টা। অথবা এই যে আমাদের যে বইটা আছে না, বইয়ের এই যে পার্শ্বটা দেখতেছি না, উপরের পার্শ্বটা, এটা একটা তল। এটা একটা কি? তল। তা তলটাকে আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে এটা একটা তল, 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 রাইট? আচ্ছা, এটা যদি আমার তল হয়, নর্মালি চিন্তা করেন তো, এটার বড়টাকে আমি দৈর্ঘ্য বলবো, এটাকে আমি প্রস্থ বলবো, কিন্তু এই বরাবর এর কি কোনো উচ্চতা পাওয়া যাচ্ছে? এই উচ্চতা আছে? এই বরাবরের কোনো উচ্চতা আছে? নাই। আবার এই তলটাকে যখন আমরা এইভাবে চিন্তা করতেছি, বড়টাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ, এই বরাবর কি কোনো উচ্চতা আছে? তলটা জাস্ট মাটির সাথে এরকম সমানো, অর্থাৎ এটাকে আমরা একটা তল বলতে পারি। জাস্ট এটা একটা তল। তা এই যে তল, এই তলের ক্ষেত্রে জাস্ট একটা দৈর্ঘ্য থাকে, একটা কি থাকে? প্রস্থ থাকে। কিন্তু এই বরাবর এর কোনো কি থাকে না? উচ্চতা থাকে না। কি থাকে না? উচ্চতা থাকে না। এই জন্য আমাদের এখান থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? যে নিচের কোনটির উচ্চতা নেই? আমরা বলবো তলের কোনো উচ্চতা নেই। তাহলে এর কি আছে? এর দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। প্রস্থ রয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, কিন্তু উচ্চতা নেই। কিন্তু উচ্চতা নেই। মনে থাকবে না? এই মনে থাকবে? তাহলে এর কি নেই? উচ্চতা নেই। এর কি নেই? উচ্চতা নেই। ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এবার আমরা লিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা জিনিস নিয়ে আমরা কথা বলবো, যে 3টা থেকে নরমালি প্রশ্ন আসে। এক পাশে লেখেন রেখা, এক পাশে লেখেন রেখাংশ, আর এক পাশে লেখেন রশ্মি। দ্রুত একটু নোট করবো, হ্যাঁ? ওকে, তো একটু মনোযোগ দিলে যদি আমরা বলি, দেখেন এখন শেখাচ্ছি বেসিক। এই বেসিক পড়াটা যখন শেষ হবে, তখন এই টপিক থেকে বিগত বছরে যত প্রশ্ন আসছে সব আমরা সমাধান করব। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব কখন গিয়ে? বেসিক যখন আমাদের শেষ হবে। এই বেসিক শেষ করার পর বিগত বছরের প্রশ্ন দেখবেন আপনি 95% উত্তর নিজে করতে পারতেছেন। 5% প্রশ্নে হয়তো বা আমাকে কথা বললেও বলতে হতে পারে, কিন্তু 95% আপনি নিজেই পারবেন। এই জন্য ম্যাথমেটিক্স শেখার আগে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেসিক, ডেপথ বেসিক। শুধু বেসিক থাকলে হবে না, ডেপথ একটা বেসিক থাকতে হবে। কথা বুঝতে পারছি? তো আমাদের এই ডেপথ বেসিক দরকার। ওকে, আচ্ছা, এবার আসি, আমরা যদি রেখার কথা বলি, রেখাংশের কথা বলি,
তো রেখাংশ কথাটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করলে দেখেন তো কয়টা জিনিস পাওয়া যায় ভাইয়া? দুইটা জিনিস পাওয়া যায় না? একটা রেখা আর একটা কি অংশ, রেখাংশ। তাহলে ব্যাপারটা ঠিক এরকম না যে এটা যদি আমরা একটা রেখা ধরি, এর ভেতরে যদি আমরা একটা অংশ নেই, তখন এটাকে আমরা কি বলবো? রেখাংশ। কারণ অংশ একটা নির্দিষ্ট অংশ থাকতে হবে, একটা নির্দিষ্ট কি থাকতে হবে? অংশ থাকতে হবে। তো এই যে নির্দিষ্ট অংশটা, এটাই হচ্ছে আমাদের কি রেখাংশ। এটাই আমাদের কি রেখাংশ, মনে থাকবে, এটাই হচ্ছে আমাদের রেখাংশ, এটাই আমাদের কি। এখন যদি আমরা কথা বলি এই জায়গায় এর বৈশিষ্ট্য নিয়ে, তাহলে এর 1 নম্বরে দেখেন এর দৈর্ঘ্যটা কি হবে ভাই? নির্দিষ্ট। এর দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট অংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, নির্দিষ্ট অংশের নির্দিষ্ট, ধরেন এটা 10 মিটার হতে পারে, 15 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, বা 1 কিলোমিটার হতে পারে। তাহলে এর দৈর্ঘ্য কি? এর দৈর্ঘ্য হচ্ছে সসীম। এর দৈর্ঘ্য কি সসীম। আর 2 নাম্বার হচ্ছে যেহেতু এর সসীম, তাহলে দুই পাশে এর দুইটা সীমানা আছে, অর্থাৎ দুই পাশে এর দুইটা প্রান্ত বিন্দু আছে। তাহলে আমরা কি বলবো? এর প্রান্ত বিন্দু কয়টি? এর প্রান্ত বিন্দু 2টি। এর প্রান্ত বিন্দু 2টি। আর এই জায়গায় যদি আমরা বলি এই বেটা পুরাটা একটা রেখা, এই বেটা পুরাটা একটা কি রেখা। ভাই রেখার ক্ষেত্রেও আমাদের একটা কনফিউশন আছে, আমরা বলি না রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, বলি কিনা? কিন্তু নরমালি আসলে রেখার স্থির কোনো প্রান্ত বিন্দু নেই। কি ভাই? এখানেও প্রান্ত বিন্দু আছে, কিন্তু এর দুই পাশের প্রান্ত বিন্দু সারা জীবন চলমান, সারা জীবন চলমান। এই যে তীর দেখতেছি না, এটা দ্বারা মেনশন করা হয়েছে এর প্রান্ত বিন্দু গুলো সারা জীবন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, এরা থামবে। যেহেতু এরা থামবে না, তার মানে আমরা বুঝতেই পারতেছি এর যদি দৈর্ঘ্যের কথা বলি, এ যেহেতু থামবে না, তাহলে এর দৈর্ঘ্যটা কি হবে? অসীম হবে। এর দৈর্ঘ্যটা কি হবে ভাইয়া? অসীম হবে। আর 2 নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলতেই পারি এর কি কোনো স্থির প্রান্তবিন্দু আছে? নাই। স্থির কোনো প্রান্তবিন্দু ছিল দুইটা, দুই পাশে সারা জীবন চলতে আছে, কিন্তু স্থির কোনো প্রান্তবিন্দু নাই। তাহলে আমরা বলবো এর স্থির কোনো প্রান্তবিন্দু নেই। স্থির কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এর স্থির কোনো কি নেই? প্রান্তবিন্দু নেই। একটু মনোযোগ দেয়। আসি এবার রশ্মির কথায় আসি। রশ্মি যদি আমরা চিন্তা করি, রশ্মিকে আমরা বলতে পারি আমাদের শ্রদ্ধেয় নাসির স্যারের বৈশিষ্ট্য আর রশ্মির বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। নাসির স্যারই হচ্ছে আমাদের রশ্মি। কিরকম আমি বলি, নাসির স্যার এই হচ্ছে তার বাসা। সে তার বাসা থেকে বের হওয়ার সময় আমাদের সবাইকে বলে গেল যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার বউ খুঁজে পাবো ততক্ষণ না পর্যন্ত বাসায় ব্যাগ আসবো। কিন্তু সে বিয়ে করেনি। বিয়ে না করে কি খুঁজতে চায়? আরে কি সুখ। এখন ওয়াদা করছে যে আমি যতক্ষণ না পর্যন্ত বউ পাবো ততক্ষণ না পর্যন্ত কোথায় ব্যাগ আসবো না, বাসায় ব্যাগ আসবো না। আসলে আসা হবে না। বিয়ে না করলে কি বউ খুঁজে পাওয়া যায়? সে চলা শুরু করলো, যেখানে সুন্দরী মেয়ে দেখে বলে তুমি কি আমার বউ? উল্টা খায় দেদানি, বুঝি নাই, লাঠি পিঠা খায় বা ডট ডট। বাংলাদেশ থেকে হল্যান্ডে গেল, হল্যান্ডের মাইয়ারাও কয় যাই বিয়ে করতে হয় বিয়ে। সিঙ্গাপুরে গেল, ওই একই স্টাইল। কারণ বিয়ে ছাড়া কখনো কেউ কি হয় না, বউ হয় না। যাই হোক, নাসির স্যারের স্বপ্ন আর পূরণ হইল না। নাসির স্যার ভবঘুরে হয়ে সারা জীবন ঘুরতেই থাকবে, কিন্তু আর বউ খুঁজে পাবে না। এই যে নাসির স্যারের বাসা হচ্ছে তার একটা প্রান্তবিন্দু, কিন্তু সে যদি বিয়ে করত, তার শ্বশুর বাড়ি হইতো তার আরেকটা প্রান্তবিন্দু, তাহলে সেটা হয়ে যেত রেখাংশ। সেটা কি হয়ে যেত? কিন্তু সে বিয়ে না করে বউ খুঁজতে গেছে, এই জন্য তার বউ আর সে খুঁজে পাবে। এই জন্য তাকে সারা জীবন কি চলতেই হবে, চলতেই হবে, চলতেই হবে। এই জায়গা থেকে আমরা যদি বলি নাসির স্যারের প্রান্তবিন্দু কয়টা? একটা। এর প্রান্তবিন্দু কয়টা? একটা। তাহলে আমরা বলবো এর প্রান্তবিন্দু হচ্ছে একটা, এর প্রান্তবিন্দু একটি। এরপরে যদি আমরা বলি 2 নাম্বার বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যেহেতু নাসির স্যার সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাহলে দৈর্ঘ্য কি? এর দৈর্ঘ্য হচ্ছে অসীম। এর দৈর্ঘ্য হচ্ছে অসীম। ওকে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু সবাই নোট করে ফেলি। ওকে, সবাই একটু নোট করে ফেলি। সবাই একটু নোট করে ফেলি। দেখেন এই ক্লাসটা বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের ক্লাস।
আজকে প্রথম ক্লাসটা এই জন্য আমরা সবাইকে করার সুযোগ করে দিয়েছি যারা অনলাইনে আছে। ভাববেন না যে প্রতিটা ক্লাস এরকম হবে, এই প্রথম ক্লাসটাই শেষ, সেকেন্ড ক্লাস থেকে আর আপনাদের কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে চলে যাই আমরা আমাদের আলোচনার বিষয়ে। সবাই আমরা হেডিং দেই সমান্তরাল রেখা। এটা থেকে প্রাইমারিতে প্রচুর প্রশ্ন রিপিট করে। সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার পাশে একটু ভিভিআই দিয়ে রাখি। যেগুলোতে ভিভিআই দিব প্রাইমারির জন্য ভেবে নিবেন ওগুলোই প্রাইমারিতে প্রশ্ন আসবে। ধরেন আজকে যে আলোচনার টপিক না, আজকের আলোচনার টপিকের সবগুলো আলোচনা মিলায় গুরুত্বপূর্ণ হচ্ছে 10%। আর স্পেশাল আরো দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে পূরক আর একটা হচ্ছে সম্পূরক। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90% হচ্ছে পূরক আর সম্পূরক থেকে। আর এখন যত তথ্য জানতেছি এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। কিন্তু এই 10% তথ্য তো আমাদের কি করা উচিত? জানা। যদি কোনো কারণে একটু টেকনিক বা প্যাচ খাটে একটা প্রশ্ন 10% থেকে দিয়ে দেয় তখন আমরা কি করব? এই জন্যই 10% আমাদেরকে জানতে হবে। নর্মালি 10% তথ্য আমাদের সবার জানা, মানে 10% থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো আমাদের সবার। তারপরে একবার রিপিট করতেছি। আসে একটু মনোযোগ দেই ভাই। ধরেন এখানে একটা রেখা, এখানে একটা রেখা, এদেরকে কি আমি সমান্তরাল রেখা বলবো? বলেন, বলবো? না, বলতে পারবো না। শোনেন, সমান্তরাল রেখার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার মধ্যে দেখেন, এখানে যদি হয় 3 মিটার, এখানে কিন্তু 5 মিটার, এখানে 7 মিটার, সমান হয়নি। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি কখনো কম বেশি হয় আমি তাকে কখনোই সমান্তরাল রেখা বলতে পারবো। সমান্তরাল রেখা মানেই হচ্ছে সমান্তরাল, মানে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হতে হবে। সবসময় কি হতে হবে? অর্থাৎ এই জায়গায় যদি আমার হয় 5 মিটার, এই জায়গাও হবে আমার কত মিটার? 5 মিটার। তাহলে এর একটা বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব কি হতে হবে? মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান, সবসময় সমান হতে হবে, সমান হতে হবে। ক্লিয়ার? সবসময় কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান হয় তখনই আমরা তাকে কি বলবো? সমান্তরাল। ক্লিয়ার? এই জন্য এখানে প্রশ্ন আসে অনেকগুলো, পেঁচায় পেঁচায় প্রশ্ন আসে। কিভাবে? প্রাইমারিতে অনেকগুলো প্রশ্ন আসছে, একটু পরে আমরা তো প্রশ্ন সমাধানে যাব, বুঝতে পারবো। এখানে প্রশ্নগুলো এভাবে আসে, আপনাকে বলে যে দুটি রেখা বা দুটি ট্রেন পরস্পর পরস্পর সমান্তরালে চলমান। যদি কোনো কারণে ট্রেন দুটি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কয়বার সংঘর্ষে লিপ্ত হবে? হবে। প্রশ্নে যদি সমান্তরাল কথাটা উল্লেখ থাকে, নরমালি কি মনে হচ্ছে যে ট্রেন দুটি যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে যদি মানে একবার তো হতেই পারে, যদি মানে কি একবার হতেই পারে, তা সংঘর্ষ হইলে একবারে সংঘর্ষ হবে। এখন ওখানে কিন্তু একবার লেখাও থাকবে, কিন্তু আসলে সংঘর্ষ হবে 0 বার। কেন? কারণ সমান্তরাল কথা মানে দুইটা ট্রেন যখন চলবে সমান্তরালে এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান রেখে এরা কি সারা জীবন চলতে থাকবে, এরা কখনোই সংঘর্ষে লিপ্ত। আবার কিছু কিছু প্রশ্নে আপনাকে প্যাচ মারবে। প্যাচ কিরকম? অনেক একদম গড়াডুম অনেক মান দিয়ে দিবে, মান দেওয়ার পর মনে হবে যেটা একটা ম্যাথ, আসলে জেনুইন ম্যাথ। হঠাৎ করে আচমকা প্রশ্নের মধ্যে সমান্তরাল কথাটা উচ্চারণ করবে। কি কথাটা উচ্চারণ করবে? সমান্তরাল কথাটা উচ্চারণ করে বলবে যে কত মিটার দূরত্বে গিয়ে এরা সংঘর্ষে লিপ্ত হবে, এবং মনে হবে যে আমরা একটা মান বের করতে মনে হয় পারবো। কিন্তু আলটিমেটলি সমান্তরাল কথাটা উল্লেখ আছে মানে কি ওই ম্যাথ আর করার দরকার আছে? করার দরকার আছে? এক কথায় সমান্তরাল কথা উল্লেখ আছে মানে চোখটা বন্ধ করে আমি বুঝে যাব যে এরা কখনোই সংঘর্ষে লিপ্ত হবে না, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকতে হয়। মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। সমান্তরাল কথা উল্লেখ থাকলে এরা কখনো সংঘর্ষে লিপ্ত হবে না। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এটা ক্লিয়ার হইতে পারলাম। এবার যদি আমাকে বক্ররেখার কথা বলে, আমরা সবাই বুঝি বক্ররেখা। এই বক্ররেখা মানে কি? এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে না? সমান হবে না। এক জায়গায় যদি হয় 5, এক জায়গায় 10, এক জায়গায় 8, এক জায়গায় 7, মানে এক এক জায়গায় এক এক রকম, তখন এদেরকে আমরা কি রেখা বলবো? বক্ররেখা বলবো। কি রেখা বলবো? বক্ররেখা বলবো। ক্লিয়ার? তখন এদেরকে আমরা বক্ররেখা বলবো। ওকে, এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে
মিস্টার কোন, কে নিয়ে কথা বলবো? কোন। এবার আসি, নরমালি আমাদেরকে যখন বলা হয় কোন কাকে বলে, কোন কাকে বলে, তখন আমরা কি বলি বলেন? এখানে আমরা মুখস্থ করি, কিন্তু আলটিমেটলি মুখস্থ করার দরকার নেই। আমি যে প্রথমে তিনটা জিনিস শিখেছি না, রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা দিয়ে আজকে সংজ্ঞা দিবেন সব। যেমন আপনাকে যখন বলবে ত্রিভুজ কাকে বলে, আপনি কি বলেন? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? এটা মিথ্যা কথা। মিথ্যা কথা না, এটাও হয়, কিন্তু আপনাকে যদি জেনুইন উত্তর দিতে বলে তাহলে এটা জেনুইন উত্তর না। কেন না? কারণ বাহু বলতে আমরা কোনো কিছু শিখছি এতক্ষণে? এই শিখছে, কিন্তু আমরা রেখাংশ শিখছি। কি শিখছে? রেখাংশের দুই পাশে দুইটা প্রান্তবিন্দু থাকে। তা আমি যখন ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকার সময় দেখেন তো তিনটা এরকম রেখাংশ দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে না? তাহলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ। পাঁচটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? পঞ্চভুজ। কথা বুঝতে পারছি? আর যখন আমাকে কোণের কথা বলবে, কোণ কি? কোণ মানে হচ্ছে দুইটা নাসিস্সারের একটা প্রান্তবিন্দু হবে। দুইটা নাসিস্সারের একটা প্রান্তবিন্দু। এই যে দুইটা নাসিস্সারের যখন একটা প্রান্তবিন্দু হয়, এই যে দুইটা রশ্মির একটা প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। দুইটা রশ্মির কয়টা প্রান্তবিন্দু? একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। তাহলে এটা আমরা লিখে নিতে পারি যে দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। এদের মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। অবস্থানকে কোণ বলে। কোণ বলে। ক্লিয়ার? আরেকবার, দুইটা রশ্মির কয়টা প্রান্তবিন্দু? একটা। তাহলে এদের মধ্যবর্তী অবস্থানকে আমি কি বলবো? তাহলে এই যে দুইটা রশ্মি, এই যে দুইটা রশ্মি, প্রান্তবিন্দু একটা, আর এদের মধ্যবর্তী অবস্থানকে কোণ বলতেছে। মানে মুখস্থ না করে নরমালি চিন্তা করব যে কোণ আঁকার জন্য কি দরকার? নাসিস্সারের দরকার। কয়টা দরকার? দুইটা দরকার। প্রান্তবিন্দু কয়টা হবে? একটা হবে। তারপর নাসিস্সারের আরেকটা সহোদর ভাই আছে, দুইজনই সেম প্যাটার্নের, ওটারে আমারে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমরা দুজন দুই পাশে গেলাম কি খুঁজতে? বউ খুঁজতে, কিন্তু আলটিমেটলি বউ কপালে নাই। এই মধ্যবর্তী অবস্থানটাকে তখন আমরা বলবো কোণ। মধ্যবর্তী অবস্থানটাকে কি বলবো? কোণ বলবো। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই যে কোণ কত প্রকার, কোণ কত প্রকার, আসে না মাঝে মধ্যে? বলেন কোণ কত প্রকার? দ্রুত উত্তর দিতে হবে। বলেন বলেন বলেন, কত প্রকার? জানি না? কোণ কত প্রকার? তাহলে উত্তর দেবো জানি না। প্রশ্নের ভরাটে যখন অপশনে দেখবো যে জানি না উত্তর দেওয়া আছে, সেখানে আমরা গোল দিয়ে চলে আসবো নাকি? তাহলে কি কোণ কত প্রকার? মূলত কত প্রকার জানি? নরমালি বলি না, একটা মুখ দিয়ে উচ্চারণ করি। দুই প্রকার। একজন বলছে দুই প্রকার, আর কে? তিন প্রকার। সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর সমকোণ, না? এই তিনটাকে কোণের প্রকারভেদে দেওয়া হয়। হোয়াট আ ফিলিংস! আহারে পড়াশোনার লেভেল দেখেন। সারা জীবন ভুল শিখছি কোণ কত প্রকার। মূলত বইয়ের মধ্যেও দেওয়া তিন প্রকার, কিন্তু এখানে প্রশ্নের তারতম্য এবং ভাষা বুঝতে হবে। যখন আমাকে বলবে কোণ কত প্রকার, আমি তখন বলবো দুই প্রকার। এই কত প্রকার? দুই প্রকার। কি কি? কি কি জানি না। হ্যাঁ, এই কোণ দুই প্রকারের মধ্যে একটাকে বলা হয় জ্যামিতিক কোণ। একটাকে কি বলা হয়? জ্যামিতিক কোণ। আর আরেকটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। এবার মাথায় মনে হয় ঢুকছে। ত্রিকোণমিতিক কোণ। ওই তিন প্রকার জ্যামিতিক কোণ। যদি আমাকে প্রশ্ন করে জ্যামিতিক কোণ কত প্রকার, তাইলে বলবো। হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? কারণ মূলত কোণ দুই প্রকার, আর এই দুই প্রকার কোণের মধ্যে একটাকে বলি আমরা জ্যামিতিক কোণ, আর একটাকে কি বলি? ত্রিকোণমিতিক কোণ। কথা বুঝতে পারছি? এখন এই জ্যামিতিক কোণ মূলত আমরা সবাই জানি যে এর একটা লিমিটেশন থাকে। এর 0 ডিগ্রি থেকে বড় হয়, আর 360 ডিগ্রি থেকে কি হয়? এর মধ্যে যদি কোনো কোণ থাকে তখন আমরা তাকে কি বলি? জ্যামিতিক কোণ। কি বলে? কিন্তু এই জায়গায় যদি আমরা বলি, এই জায়গায় আমরা ত্রিকোণমিতিক কোণগুলো যে পড়ছিলাম মনে পড়ে? ধরেন প্রথম চতুর্ভাগ থেকে যাত্রা শুরু করে,
এ ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, ওরে বাবা রে বাবা, কোন শেষ হয় না। প্লাস ইনফিনিটি পর্যন্ত কোণ তৈরি করতে পারে। চতুর্ভাগের কোণ, প্রথম চতুর্ভাগ 90 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 ঘুরতেই থাকে, থাকে না? আমরা যখন ত্রিকোণমিতি পড়ছি 1360 ডিগ্রি বা হচ্ছে সাইন কসের ক্ষেত্রে অনেক বড় বড় মান দেওয়া থাকে। তো এই জায়গায় এই কোণটা আবার আনলিমিটেড তৈরি হতে পারে। তা যখন আমরা দেখবো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তো যখন বিপরীত দিকে ঘুরবে তখন পজিটিভ, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন নেগেটিভ। তা এখন এই জন্য এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোণ তৈরি হতে পারে। যখন আমি বিপরীত পাশ দিয়ে ঘুরবো, এই পাশ দিয়ে ঘুরবো, তখন নেগেটিভ কোণ তৈরি হবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোণটা তৈরি হতে পারে। আর যখন আমি এ পাশ দিয়ে ঘুরবো তখন কি প্লাস ইনফিনিটি পর্যন্ত কোণটা তৈরি হতে পারে। এই জন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে কোণ তৈরি হতে পারে। কথা বুঝতে পারছি না? তাহলে যদি আমাকে বলা হয় কোণ কত প্রকার, তাহলে একটা জ্যামিতিক কোণ আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। মনে থাকবে? মনে থাকবে? ওকে। এবার যদি আমাকে প্রশ্ন করে যে না জ্যামিতিক কোণ কত প্রকার, তাহলে আমরা বলবো যে জ্যামিতিক কোণ মূলত 3 প্রকার। জ্যামিতিক কোণ মূলত, কারণ কোণের জ্যামিতিক কোণগুলোর প্রকারভেদকে 3টা কোণকে রাখা হয়। কেন? কারণ এই 3টা কোণের মাধ্যমে বাকি কোণগুলোকে কি করা যায়, অবজারভেশন করা যায়। এই জন্য সূক্ষ্ম কোণ, স্থূল কোণ আর সমকোণ, এই 3টা কোণকে তারা প্রকারভেদে ধরে মূলত। কথা বুঝতে পারছি? যদি আমাকে কখনো প্রশ্ন করে যে মূলত জ্যামিতিক কোণ কত প্রকার, মূলত জ্যামিতিক কোণ কত প্রকার, তখন আমরা উত্তরটা কি বলবো বলেন? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সূক্ষ্ম কোণ, 2 নাম্বার স্থূল কোণ, আর 3 নাম্বার সমকোণ। তো এগুলো আমাদের জানা তথ্য, এগুলো নিয়ে আমরা আর আলোচনা না করি, সামনের দিকে আগে চলে যাই। এতটুকু লেখা শেষ, দ্রুত একটু হাত চালাই। লেখা শেষ, এবার সামনে চলে গেলাম। এবার আমরা এই জ্যামিতিক কোণের প্রকারভেদগুলো নিয়ে একটা একটা করে কথা বলি। ধরেন আমাকে যখন বলবে সূক্ষ্ম কোণ, আমরা সবাই জানি সূক্ষ্ম কোণ আসলে কি। আমি যে শর্তগুলো একটু উপরে উপরে আলোচনা করে দিয়ে যাই। হ্যাঁ, ধরেন সূক্ষ্ম কোণ, আমরা সবাই জানি যে আমার এখানে এমন একটা কোণ থাকতে হবে যেটা শর্ত হচ্ছে 0 ডিগ্রি থেকে সে কি হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে সে কি হবে, ছোট হবে। এই শর্ত যে মেনটেন করবে তাকে আমরা কি কোণ বলবো, সূক্ষ্ম কোণ বলবো। এরপরে আমরা যদি বলি সমকোণ, তাইলে আমরা সবাই জানি সমকোণ মানে হচ্ছে কি কোণ, থিটা এর মান কত হবে বলেন, 90। তখন তাকে আমরা কি বলবো, সমকোণ। সমকোণের অথেন্টিক সংজ্ঞা কেউ বলতে পারবে? এনি পারসন? সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এটা বাদ দিয়ে আর কি বলা যায় বলেন? বলতে পারলেই টাকা গিফট, 500 টাকা দিব, জান। কুইক কুইক কুইক, সমকোণ কাকে বলে? আহারে জাতি। হ্যাঁ, ছোটবেলায় স্যাররা ক্লাস 6 এ যখন আমরা পড়তাম, সমকোণ 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 সমকোণ, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে, 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে। ওরে বাবারে বাবা। হ্যাঁ, 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, প্রবৃদ্ধ কোণ বলে, প্রবৃদ্ধ কোণ বলে, খালি মুখস্থ করাইছে। আর এই মুখস্থ করার কারণে এখন পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি কোনো জিনিসকে ফিল করতে পারি না। এই জন্য আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দোষ। যারা শিক্ষক হয় এরাও গবেষণা করে না। এরা যে ছোট বাচ্চাদেরকে পড়ায়, পড়ানোর সময় যে একটু প্র্যাকটিক্যালি পড়াবে তাও পড়ায় না। কি করে, ওরাও বাসায় যা মুখস্থ করে, বইয়ের সাথে আড্ডা দেওয়ার মুখস্থ করে, আর এসে এখানে বাচ্চাদেরকে ওই মুখস্থ করায়। মুখস্থ না করাইলেই ধুম ধুম করে পিটানি। হ্যাঁ, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো, সূক্ষ্ম কোণ। আসি সমকোণের নরমাল ব্যাখ্যাটা আমি দিয়ে দিই যে আসলে সমকোণ কিভাবে তৈরি হয়। দেখেন, একটা সরল রেখার ওপর একটা রশ্মি অঙ্কন করলে যদি উভয় দিকের কোণ সমান হয় তাহলে তারা পরস্পরকে সমকোণ বলে। একটা সরল রেখার ওপর একটা কি অঙ্কন করলে, রশ্মি অঙ্কন করলে যদি উভয় দিকের কোণ কি হয়, সমান হয়, তাহলে তারা একে অপরকে কি বলে, সমকোণ বলে। বা একটি সাপেক্ষ অপরটিকে কি বলে,
এরপরে এরা চাঁদা দিয়া মাইপা দেখে এটার না, এটা ডিগ্রির মান হচ্ছে কত ডিগ্রি, এই জন্য আমরা বলি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে কি বলে? কিন্তু 90 ডিগ্রি কোণটা এটা তো পরে আসছে, চাঁদা দিয়ে মেপে দেখছে এর মাপ কত ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রি চাঁদা দিয়ে মাপার আগেই কোণটা তৈরি হয়েছে কিভাবে? একটা সরলরেখার উপর একটা রশ্মি অঙ্কন করলে যদি উভয় দিকের কোণ কি হয়, সমান হয়, কি হয়, তখন এদের একটি সাপেক্ষে অপরটিকে কি কোণ বলে? সমকোণ বলে। একটি সাপেক্ষে অপরটিকে কি বলে? তো এই সংজ্ঞা লেখার দরকার নেই, কারণ আপনাদের বই থেকে শুরু করে একদম বাগদম গড়াডুম সব জায়গায় 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এটা জাস্ট যদি কখনো ভাই ভাই ধরে, তাহলে এইভাবে যাতে আমরা জিনিসটাকে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। যদি কোনো কারণে স্যার রিপিটে বলে যে না 90 ডিগ্রি কোণ তো এটা চাঁদার মাপ, সমকোণ কাকে বলে একটু ব্যাখ্যা করেন, প্র্যাকটিক্যালি বলেন, তখন আপনি বলবেন যে না একটা রশ্মির উপর যদি স্যার একটা রেখার উপর যদি একটা রশ্মি অঙ্কন করি, যদি রশ্মিদ্বয়ের উভয় দিকের কোণ কি হয়, সমান হয়, কি হয়, তখন এদের একটির সাপেক্ষে অপরটিকে কি কোণ বলে? সমকোণ বলে। আর চাঁদার মাপ অনুসারে স্যার 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সমকোণ বলে। আসি এবার স্থূলকোণ। তো স্থূলকোণ জিনিসটা কি? স্থূলকোণ জিনিসটা হচ্ছে যেখানে কোণের মান কি থাকবে ভাইয়া? যেখানে কোণের মানটা 90 ডিগ্রি থেকেও কি থাকবে, বড় থাকবে। তাহলে এখানে শর্ত হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে কি ছোট কোণকে আমরা কি কোণ বলি? স্থূলকোণ বলি। এই কি কোণ বলি? স্থূলকোণ বলি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসি আমরা যদি সরল কোণের কথা বলি, কি কোণ? আচ্ছা, সরল কোণের সংজ্ঞাটাও আমরা অনেকে দিতে পারি না। বলেন সরল কোণ কাকে বলে? বলেন, সরলরেখার মধ্যে যে কোণ তাকে কি কোণ বলে? সরল কোণ। এই নাকি না 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে? হ্যাঁ, এই যে আমরা এখানে যে শিখছি এটাও আমরা ভুল শিখছি, এটাও একটু ঠিক করে নিই। শোনেন, কোণ মানেই আমার দুইটা কি থাকবে, রশ্মি থাকবে। একই থাকবে, এখানেও দুইটা রশ্মি থাকে, কিন্তু এই রশ্মিগুলো এমন ভাবে যায় একে অপরের বিপরীত দিকে, এরা সরল রৈখিক ভাবে অবস্থান করে। একে অপরের বিপরীত দিকে কিভাবে অবস্থান করে? এই সরল রৈখিক ভাবে অবস্থান করার কারণে আমরা বলি এটা একটা সরল রেখার মতো অবস্থান তৈরি করে। কি রেখার মতো? তখন এদের মধ্যবর্তী অবস্থানটাকে চাঁদা দিয়ে মেপে দেখে তারা 180 ডিগ্রি, এবং তখন তাকে বলা হয় সরল কোণ। এই চাঁদার মাপটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু মূলত যদি আমরা বলি সরল কোণের উৎপত্তি কিভাবে, আমরা বলবো কি, যে দুইটি রশ্মি একে অপরের বিপরীত দিকে যদি সরলরৈখিক ভাবে অবস্থান করে, কি রৈখিক ভাবে, সরল রৈখিক ভাবে যদি অবস্থান করে, তাহলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? সরল কোণ বলে। কিন্তু পরে এরা চাঁদা দিয়ে মেপে দেখে এর কোণটার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন, মানুষ যখন ইয়াং থেকে মানে ছোট থেকে বড় হয়, আস্তে 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 বড় হয়, ইয়াং হয়, ইয়াং হওয়ার পরও কোমরটাই, যেমন আমি এখন ইয়াং, কোমর সোজা, কিন্তু যখন বুড়া হয়ে যাবো তখন কি হবে? আরে আস্তে করে বাঁকা হয়ে যাবে, তখন বৃদ্ধ হয়ে যাব, প্রো লেভেলের বৃদ্ধ। তো এই কোণের মধ্যে একটা বৃদ্ধ কোণ আছে যার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। নামও দিচ্ছে তারা, কিন্তু কাজের সাথে মিল করাই। তাহলে আমরা একটা কোণ পাবো এখন, যে কোণের নাম কি কোণ? প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। ভাই, এই প্রবৃদ্ধ কোণ হচ্ছে বৃদ্ধ মানুষের মতো। এই যে আগে ছিল সোজা, এবার সে বেঁকে যাবে। এবার সে কি বেঁকে যাবে। এই যে বেঁকে গিয়ে এর মধ্যে যে কোণটা তৈরি করবে, এই কোণটাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। এখানে যে কোণটা তৈরি হইলো, এই কোণটার মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে কি ছোট। এটা হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণের শর্ত। এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণের শর্ত, যে 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে এবং 360 ডিগ্রি থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। তখন তাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা কি ক্লিয়ার হতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে। তাহলে এবার দেখেন, আমরা আরো দুইটা কোণ নিয়ে কথা বলবো, যে দুইটা কোণ হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট প্লাস মেরুদণ্ড, অর্থাৎ যে দুইটা থেকে আমাদের প্রশ্ন আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানছি এগুলো গুরুত্বের দিক থেকে 10%। এই কত পার্সেন্ট? এবার আমরা গুরুত্বের দিক থেকে 90% যে ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করব। তার মানে এখানে আমাদের মনোযোগটাকে অনেক বেশি কি করতে হবে? তীক্ষ্ণ করতে হবে এবং অনেক বেশি কড়া করতে হবে। এবং আমি অনেক স্লো আলোচনা করবো এই দুটা জায়গায়, কারণ আমরা যত তথ্য জানি সব ভুলভাল তথ্য জানি।
যার কারণে পরীক্ষার হলে গিয়েও আমরা কি করি, ভুল করি। কি করি? তাহলে ভুল করা যাবে? ভুল করা যাবে না। তো এখন আমরা আলোচনা করব পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে। এখন অনেকে বলতে পারে পূরক কোণ কিছু হইলো, এটা তো আমি শিখছি। দেখি না কতদূর শিখছেন, একটুবারে প্রশ্ন করলে বুঝতে পারবো। হেডিং দেন পূরক কোণ। কি কোণ? পূরক কোণ। মনোযোগ দেব। তো যখন আপনাকে আমি বললাম পূরক কোণ, তখন আপনার ইন্টেনশন কি? পূরক কোণ মানেই হচ্ছে আপনি তখন চিন্তা করতেছেন যে এখানে আমার দুইটা কোণ থাকবে। কয়টা কোণ? একটা θ1 আর একটা θ2 শর্ত, বা হচ্ছে এখানে θ1 আর θ2 কে যদি আমি যোগ করি, এই যোগফলটা কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি পাবো। কি পাবো? তো এই শর্ত সাপেক্ষে আপনাকে আমি একটা প্রশ্ন করলাম। প্রশ্নটা হচ্ছে, আপনাকে আমি বললাম যে একটি পূরক কোণের অর্ধেকের মান কত? একটি পূরক কোণের অর্ধেকের মান কত? একটি পূরক কোণের অর্ধেকের মান কত? আচ্ছা, উত্তর হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। খুব ভালো কথা, 45 ডিগ্রি আমরা সবাই দাগাই দিলাম। দাগানোর পর বাসায় এসে লুঙ্গি ডান্স দিলাম, লুঙ্গি ডান্স। ও মা, একটু পরে দেখি লুঙ্গি নেই। এবং এরকমটাই হয়, কারণ ওই যে অরিজিনাল সংজ্ঞা, জেনুইনলি ওর ভেতরের মর্মটা আমরা এতদিন শিখি নাই, যার কারণে আমরা বললাম 45। আর এই বাসটাই সবাই খায়, বুঝি নাই? আইক্কেলা বাস, বড় বড় বাস, সামনে বাস, লম্বা বাস, সব বাস একসাথে। কারণ জানাশোনা যখন আমি একটা প্রশ্ন ভুল করব, তখন আমি ভেবে নিব যে আমি আমার নিজেকে বলে নিজে লাথি মারলাম। জানাশোনা প্রশ্ন কখনো ভুল করা, কারণ ওই একটা প্রশ্নের কারণে আমার শুধু 1 মার্ক কাটা যায় নাই, সাথে 0.25 বোনাস দিয়ে দিছে আমাকে। সাথে আরো বোনাস দিয়ে দেয়, বলে যে নাও তোমাকে বোনাস দিয়ে দেওয়া হলো। এমন আছে 0.25 এর জন্য আপনার সিরিয়াল চলে যাবে। ধরেন পদ সংখ্যা নিবে 2000, ওই 2000 সিরিয়াল পরে এমন আছে 0.25 এর জন্য আপনার সিরিয়াল চলে যেতে পারে। কারণ এখানে কম্পিটিশনের জায়গাটা হচ্ছে একটা ন্যানো মার্কও আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ন্যানো মার্ক, বুঝি নাই? এই জন্য আপনার ইন্টেনশন থাকবে কখনোই প্রশ্ন ভুল করা যাবে, যেটা পারবো না সেটাকে স্কিপ করে চলে আসবো, কিন্তু যেটা পারবো সেটা যাতে 100% কি হয়, সঠিক হয়। এটা মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, আমরা একটু কাজ করি। এখানে আমরা যে ব্যাপারটা ভুল শিখছি এতদিন, সেটা হচ্ছে দুইটা কোণের মান 90 ডিগ্রি হলে আমরা তাকে পূরক কোণ ভেবে আমরা এখানে সেম কাজটা করলাম। একটা পূরক কোণের অর্ধেকের মান বলছে, মানে পূরক কোণ মানে 90, 90 কে অর্ধেক করলে 2 দ্বারা ভাগ করলে 45। নরমাল চিন্তা কিন্তু এটাই আসে, রাইট? কিন্তু নরমাল এভাবে চিন্তা করা যাবে। আজকের পর থেকে আমরা চিন্তাটা এভাবে করব যে পূরক কোণ যেখানে বলবে বা সম্পূরক কোণ যেখানে বলবে, সেখানে দুইটা কোণ থাকবে। কয়টা কোণ? এবং দুইটা কোণে দুইটাই পূরক কোণ এবং দুইটা কোণে দুইটাই সম্পূরক কোণ। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে θ1 একটা পূরক কোণ, এখানে θ2 একটা পূরক কোণ। বুঝি নাই? আপনাকে যদি বলা হয় পূরক কোণ কয়টি, কয়টা বলবেন? দুইটি। কয়টি? θ1 এর সাপেক্ষে θ2 একটা পূরক কোণ, আর θ2 এর সাপেক্ষে θ1 একটা। ভাই, এটা জাস্ট পূরক কোণের শর্ত, নট পূরক কোণ। পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল ইকুয়াল 90 ডিগ্রি, এটা পূরক কোণ না। এটা পূরক কোণের একটা শর্ত, মানে পূরক কোণ হওয়ার জন্য দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হইতে হয়? 90 ডিগ্রি। কিন্তু পূরক কোণ আমরা যখন বলবো তখন বলবো θ1 এর সাপেক্ষে θ2 কে পূরক কোণ বলে, θ2 এর সাপেক্ষে θ1 কে পূরক কোণ বলে। তাহলে এখানে যদি আমরা পূরক কোণ বলি, তাহলে θ1 কে θ2 এর সাপেক্ষে পূরক কোণ বলে, পূরক কোণ বলে। আবার যদি আমি বলি θ2 কে θ1 এর সাপেক্ষে কি বলে? পূরক কোণ বলে। এই জন্য আমরা বলি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদের একটির সাপেক্ষে অপরটিকে কি বলে? পূরক কোণ। একটির সাপেক্ষে অপরটিকে পূরক কোণ। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ভাইবটা মনে রাখি, কারণ এগুলা সংজ্ঞা মঙ্গা আসে না, যেটা আসে সেটা দেখি। তাহলে আমরা একটা ইন্টেনশন এখানে ক্লিয়ার হইতে পারলাম যে পূরক কোণের মধ্যে কয়টা কোণ থাকতে হবে? কয়টা কোণ? মাস্ট দুইটা কোণ থাকতে হবে। এবং এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, মানে এটা পূরক কোণের শর্ত আরোপ করলাম। এই পূরক কোণে কি আরোপ করলাম? তা আমাকে যখন এটা লেখা শেষ না, এটা লেখা শেষ হলে এই জায়গায় এবার আসি, আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে এবার চিন্তা করি। দেখেন, আমাকে প্রশ্ন করছে কি, দেখেন একটি পূরক কোণের অর্ধেকের মান কত? তাহলে পূরক কোণ মানে 90 ডিগ্রি, আর ভাববো না জীবনও। পূরক কোণ মানে ভাববো দুইটা কোণ তৈরি করতে হবে। এই কটা কোণ তৈরি করতে হবে? তাহলে আমাকে এবার চিত্রের সাপেক্ষে দুইটা কোণ ধরে নিতে হবে। একটি পূরক কোণের অর্ধেক মানে ধরি একটি পূরক কোণ x, ধরি একটি পূরক কোণ, আর এই x এর সাপেক্ষে আরেকটা পূরক কোণ, যেটা কি x এর
অর্ধেক, এক্স এর অর্ধেক, তাহলে আরেকটা পূরক কোণ হচ্ছে এক্স ভাগ 2, এক্স ভাগ 2। এই দুইটার যোগফল শর্ত সাপেক্ষে কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। কারণ আমরা জানি পূরক কোণের দুইটা কোণই পূরক কোণ, কিন্তু এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এবার আমরা কি বলতে পারি? এক্স প্লাস এক্স ভাগ 2 এই দুইটার যোগফল কত ডিগ্রি? এটা হচ্ছে শর্ত মতে। কি মতে? শর্ত মতে। তাহলে এবার আমি এই দুইটাকে যোগ করলে 2 যদি লসাগু নেই উপরে কত হয়? 2x প্লাস x ইকুয়াল 90, বা 3x ইকুয়াল 90 দিকে 180, বা x ইকুয়াল 180 ভাগ 3, 3 6 18 কত ডিগ্রি? 60 ডিগ্রি। ভাই এই 60 ডিগ্রিটা কার মান? তাহলে অর্ধেকের মান x ভাগ 2, 60 ভাগ 2 আসলো কত? বাস বাস বাস, এককাল্লা বাস, 45 বাস। হ্যাঁ, যারা 45 দিছি তারা বাস খাইছি না? তাহলে এই 45 দেওয়া যাবে না, উত্তরটা হবে 30 ডিগ্রি। এই উত্তরটা কি হবে? 30 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার 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 কিনা? তাহলে এখানে উত্তরটা আসলে এক্স্যাক্টলি যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। উত্তরটা কি হবে? মনে থাকবে না? তাহলে আমাকে যখনই প্রশ্ন করবে এইভাবে, যখন কোন কোণের মান উচ্চারণ করবে না, কি করবে না কোণের মান, তখন আমি বুঝে নিব যে একটা কোণকে আমাকে এক্স ধরতে হবে, আরেকটা কোণকে আমাকে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে আরেকটা কোণ ধরে নিতে হবে। আমাকে কিন্তু প্রশ্ন এটা করতে পারতো না একটা পুরো কোণের 1/3 মান কত, তাহলে ধরতাম একটা পুরো কোণ এক্স, আরেকটা তো কি ধরতাম? এক্স ভাগ 3। তাহলে এই দুইটা এটা একটু পরিপূর্ণভাবে আমরা সমাধান করে নিই শর্ত মতো থেকে, একটু পুরোটা করে ফেলি, শেষ। তাহলে এখানে ভুল করা যাবে না। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারলাম। আশা করছি এখানে আর আমাদের ভুল হবে না। এবার আসি, সেম প্রশ্নটা আমাকে যদি এভাবে করতো, ধরেন আমাকে বলল একটি পূরক কোণের 1/3 মান কত? 1/3 মান কত? এটা আর আমি করাবো না, এটা আপনারা করেন। দ্রুত দ্রুত হাত চালাবেন। 1/3 মান মানে কি? একটা এক্স আর একটা কি? এই তো বুঝে গেছে না? দুটো যোগফল ইকুয়াল কাজ করবেন, শেষ। হ্যাঁ, অনেক বইয়ে ভুল আছে, অনেক বইয়ে ভুল আছে, অনেক বইয়ের মধ্যে এই জিনিসটা ভুল আছে। কারণ পূরক কোণ সম্পূরক কোণ সবসময় দুইটা কোণকে টার্গেট করবেন। কয়টা কোণকে? না, তা না হলেই ভুল হয়ে যাবে, তা না হলেই ভুল হয়ে যাবে। ক্লিয়ার সবাই? কত আসে? দশমিক দিয়ে মান আসে? আচ্ছা, আবার আগের মতো ধরি একটি কোণ এক্স, আর আরেকটা হচ্ছে কি এক্স ভাগ 3, রাইট? তাহলে এক্স প্লাস এক্স ভাগ 3 এই দুটার যোগফল ইকুয়াল কত বলবো? 90 বলবো। তা এই জায়গায় যদি আমরা 3 লসাগু নিই, তাহলে এখানে হয় 3x প্লাস এক্স ইকুয়াল 90, বা 4x ইকুয়াল 3 9 27 270, বা x ইকুয়াল 270 ভাগ 4, কাটেন কত হয়? 4 6 24, 67 হয় না? 67.5, 67.5 আসবে কাটলে। কত আসবে? 67.5। কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার কার মান? এটাই আসার সম্ভাবনা বেশি। কেন জানেন? যেগুলোতে একটু প্যাচ থাকে এগুলোই বেশি বেশি দেয়। বুঝি নাই? এই যে দশমিক দিয়ে মানটা আসলো, এই জন্যই যারা এক্সামিনার তাদের কাছে এই জিনিসটা বেশি পছন্দের হবে। কারণ যত ম্যাথের মধ্যে যত জটিলতা দেখবেন যে ম্যাথে, ওটা তাদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছে? এখন আমাকে তো বের করতে বলছে 1/3 মান। এই 1/3 মান বের করতে বলছে মানে কি? এক্স ভাগ 3। তাহলে 67.5 ভাগ কত? 3, কাটেন। 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6 থাকে 15, 3 5 15। তাহলে মান পাইলাম কত? 22.5। তাহলে উত্তর 22.5 দেওয়া থাকবে অপশনে। বুঝে নাই? কাটছে 3 দুগুণে 6,
থাকে 7, আবার 3 দুগুণে 6, থাকে হাতে 1, 15, 3 5, আর দশমিকের জায়গায় দশমিক বসাই দিচ্ছি 1 ঘর আগে। ক্লিয়ার? তাহলে উত্তরটা পাইলাম 22.5। এই 22.5টা হচ্ছে আমার উত্তর। 22.5টা হচ্ছে আমার। ক্লিয়ার? কঠিন কিছু ছিল? তো এই জিনিসগুলো আমাকে বুঝে নিতে হবে। কি করতে হবে? কিন্তু মেথড সবই এক। মেথড কি সব? পারবো না এখন? পারা যাবে? ওকে, আমি কি সামনে যাব? এতটুকু সবার কি লেখা শেষ? হ্যাঁ, আমাকে বলতে পারে না 1/5 মান কত? হ্যাঁ, তখন হবে কি x প্লাস x ভাগ 5। আমাকে যদি বলা হয় 1/9 মান কত, 1/10 মান কত, x প্লাস 1 ভাগ 10 বা x ভাগ 10, মানে যা বলবে তাকে আমি যোগ করে, তাকে আমি মডারেট করে কাজ করে দুইটা যোগফল ইকুয়াল কত দিব? 90। পূরক বললে 90 আর সম্পূরক বললে 180। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। আমাকে প্রশ্ন করতে পারে এভাবে, আমাকে বলতে পারে একটি, এখানে একটু বেশি সময় দিচ্ছি কারণ এগুলা থেকেই প্রশ্ন আসে। তো একটি পূরক কোণ 30 ডিগ্রি হলে অপরটির 1/3 মান কত? 1/3 মান কত? এটাও আসতে পারে। এটা প্রাইমারিতে অলরেডি 18 সালে আসছে এরকম একটা প্রশ্ন। তো আমাকে প্রশ্ন করলো একটি পূরক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভাই, একটা পূরক কোণের মান অলরেডি দেওয়া। একটা পূরক কোণের মান, আমি এবার চিত্র যদি মনে মনে অবজারভেশন করি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি আর অজানাটা কত ডিগ্রি? এই x এর 1/3 আমাকে কিন্তু বের করতে বলছে, কারণ অপরটির 1/3 কি বের করতে বলছে? অপরটির 1/3। তাহলে কি আমি বলতে পারি না যে 30 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি? দুইটার যোগফল ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে x এর মানটা কত বের হলো? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত ডিগ্রি পাইলাম? এই 60 এর 1/3 বের করতে বলছে আমাকে, কারণ অপরটির 1/3 মানে অপরটা যেটা বের হবে তার 1/3। তাহলে 3 একে 3, 3 দ্বারা কাটলে কত হয়? 3 20 60। তাহলে আমার x এর মান কত হইল? সরি, 1/3 মান কত হইল? 20 ডিগ্রি। কারণ এখানে x এর 1/3 মানে x এর মান 60, 60 এর 1/3 মানে 1/3। তাহলে এখানে আমরা এই x এর 1/3 মানটা পাইলাম কত ডিগ্রি? 20 ডিগ্রি। কত ডিগ্রি পাইলাম? 20 ডিগ্রি। ক্লিয়ার? পারবো না? এখন যদি আমাকে বলতো একটি পূরক কোণ 20 ডিগ্রি হলে অপরটির 1/6 মান কত, পারতাম না? 6 দ্বারা শুধু কি করতাম? অপরটার মানকে ভাগ করে দিতাম। পারবো? তাহলে এইভাবে আমাকে প্রশ্ন করতে পারে। এভাবে প্রশ্ন করলে আমরা যাতে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, মাথায় রাখবো। এবার আসি পরের প্রশ্নে চলে যাই। আমাকে বলতে পারে 0 ডিগ্রি এর পূরক কোণ কত? 0 ডিগ্রি এর পূরক কোণ কত? বলেন 0 ডিগ্রি এর পূরক কোণ কত? এই পূরক কোণ মানে কি ডিগ্রি? দুইটা কোণের মান 90 ডিগ্রি হইতে হবে, রাইট কিনা? তাই একটা কোণ 0 ডিগ্রি ধামা, তাহলে এটার সাথে যদি আমি আরেকটা 90 ডিগ্রি কোণ নেই, দুইটা কোণের যোগফল দেখেন তো কত হয়? তাহলে 0 ডিগ্রি সাপেক্ষে কত ডিগ্রি নেওয়া লাগছে 90 ডিগ্রি পুরানোর জন্য? 90 ডিগ্রি নেওয়া লাগছে। তাহলে 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে উত্তর কি? 90 ডিগ্রি। এবার যদি আমাকে প্রশ্নটা এভাবে করতো যে 90 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ 90 ডিগ্রির সাথে যদি আমি 0 ডিগ্রি যোগ করি তাহলে কত ডিগ্রি পাই? 90 ডিগ্রি পাই। তাহলে অপর কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কত ডিগ্রি? কিন্তু ইন্টেনশন রাখতে হবে দুইটা কোণের যোগফল 90। মানে বুঝি নাই কয়টা কোণের? যদি দেখি যে যোগফলটা নেওয়ার ক্ষেত্রে আমার 0 নেওয়া লাগতেছে, 0ই নেওয়া লাগবে। যদি যোগফলটা নেওয়ার ক্ষেত্রে দেখতেছি যে আমাকে আলাদা কোনো কিছু যোগ করা লাগতেছে, যোগও করা লাগতে পারে। কথা বুঝতে পারছি? মনে থাকবে? এই পারবো? আরো কিছু ব্যতিক্রমী প্রশ্ন আমাকে করতে পারে। কিভাবে? আমাকে এভাবে প্রশ্ন করতে পারে। আমাকে বলতে পারে
90 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি এর পূরক কোণ কত? পূরক কোণ কত? দেখছেন 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বলছে? 3x ডিগ্রি। এবার আমার মাইনাস এড করছে 90 এর সাথে। আমার ইন্টেনশন কি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হতে হয়? আমি তো জানি। আবার মাঝখানে পূরক কোণ মানে কয়টা কোণ থাকতে হয়? তাহলে এখানে দুইটা কোণের মধ্যে একটা কোণ অলরেডি দেওয়া। তাহলে 90 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি এর সাথে যদি আমি প্লাস 3x ডিগ্রি নেই, দেখি তো দুইটা যোগফল কত পাই? তাই 90 পাই না? তাহলে অপর পূরক কোণটা কত ডিগ্রি পাইলাম? 3x ডিগ্রি। কত ডিগ্রি? 3x ডিগ্রি। কেন? কারণ এই পুরোটা আমার দেওয়া আছে কি একটা পূরক কোণ। তা তোমার তো ইন্টেনশন কি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হতে হয়? মাস 90 হইতে হয়। আর পূরক কোণ মানে কয়টা কোণ হইতে হয়? দুইটার মধ্যে তোমার একটা কোণ দেওয়া আছে 90 মাইনাস 3x ডিগ্রি, কিন্তু দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি করার জন্য মাইনাস 3x ডিগ্রিটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে। তাহলে তোমার প্লাস 3x ডিগ্রি দিলেই 90 ডিগ্রি পাও তুমি। এই জন্য 90 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে প্লাস 3x ডিগ্রি। প্লাস, কথা কি বুঝতে পারছি? মনে থাকবে? আবার যদি তোমাকে এভাবে উল্টা ভাবে প্রশ্নটা করতো তাহলে কি হতো বলো তো? 90 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি এর পূরক কোণ কত? এই তো বুঝে গেছে, মাইনাস। কারণ এখানে এই প্লাস 3x টাকে বাদ দেওয়ার জন্য আমাকে অপর আরেকটা পূরক কোণ নেওয়া লাগতেছে কি? মাইনাস 3x ডিগ্রি। মাইনাস, কথা কি বুঝি নাই? ক্লিয়ার? পারবো? তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন পারবো কিনা? ইয়েস অর নো? পারবো? কারণ এই জায়গাগুলো থেকে আমার প্রশ্ন আসার সম্ভাবনা 90%। পারলে পূরকের পাশে আমরা 7 স্টার দিয়ে রাখি। কি দিয়ে রাখবো? ওকে, হ্যাঁ, যেটা বেশি নিব ওটাই হবে আমার উত্তর। জান্নাতুল ফেরদাউস। ক্লিয়ার সবাই? সামনে আগাবো। এবার লিখবো আমরা সম্পূরক কোণ। কি লিখবো? যেহেতু পূরক বুঝে গেছি, সম্পূরক এখন আমাদের কাছে পানি। কেন? কারণ একই জিনিস। কথা কি বুঝতে পারছে? কিভাবে ভাইয়া? এই যে একটু মনোযোগ দেই। এখানে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে θ1 আর এটা হচ্ছে θ2, এই θ1 আর θ2 দুইটার যোগফল কত ডিগ্রি? কিন্তু এটা কি সম্পূরক কোণ? না। সম্পূরক কোণ কি? θ1 এর সাপেক্ষে θ2, θ2 এর সাপেক্ষে θ1। এখানেও সম্পূরক কোণ কয়টা? দুইটা। যেমন একই প্রশ্ন আমাকে আবার করলো, আমাকে বলতেছে একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? অর্ধেকের মান কত? এবারও কি আমরা 180 কে 2 দ্বারা ভাগ করে দিয়ে 90 বলবো? হ্যাঁ, আর বলবো? কি করব? এবার সম্পূরকের অর্ধেকের কথা বলছে, তাহলে আবারও একই স্টাইল, যে ধরি একটি সম্পূরক কোণ কি আর ধরি আরেকটি কত? অর্ধেক। আর এই দুইটার যোগফল শর্ত সাপেক্ষে x প্লাস x ভাগ 2 কত হবে এবার? কারণ সম্পূরকের শর্তে কত ডিগ্রি আসে? পূরক হইলে 90 আর সম্পূরক হইলে পার্থক্য একটা 90 আর একটা 180 শর্তের সাপেক্ষে, শর্তের পরিবর্তন। কিসের পরিবর্তন? এখানেও দুইটা কোণ, ওখানেও দুইটা কোণ। কারণ এখানেও দুইটা কোণ আর ওখানেও কয়টা কোণ ছিল? এখানে দুইটা কোণের যোগফল 180 আর ওখানে দুইটা কোণের যোগফল এক সমকোণের সমান বা 90 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু ওখানেও দুইটা কোণ, এখানেও। এখানকার দুইটা কোণের যোগফল শর্ত সাপেক্ষে এবার আমার কত দেওয়া লাগতেছে? 180। সম্পূরক বললে 180 দিব দুইটা কোণের যোগফল, আর পূরক বললে 90 দিব। পার্থক্য এতটুকু। পার্থক্য কি? ক্লিয়ার? এবার আমরা যদি এখানে লসাগু নেই, তাহলে উপরে কত? 2x প্লাস x ইকুয়াল কত? 180। বা 2x x যোগ করলে কত? 3x। 18 থেকে 36 360। বা x ইকুয়াল 360 ভাগ 3, 3 বার 36 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি পাইলাম, এটা কার মান পাইছি ভাই? x এর মান পাইছি। তাহলে আমাকে অর্ধেকের মান বের করতে বলছে, মানে কি? x ভাগ 2, 120 ভাগ 2 কাটলে কত ডিগ্রি আসে বলো ভাইয়া? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। অথচ আমরা নরমালি চিন্তা করলে আসে 90 ডিগ্রি। নরমালি চিন্তা করলে আসে কত? কিন্তু উত্তর আসছে কত? 60। পারবো না এখন? এই পারে যাবে? তাহলে আর ভুল হবে বলো?
তাহলে এই জিনিসগুলো আর আমরা কখনো ভুল করব। এবার তোমাদেরকে আমি নিজেই করতে দিলাম, তোমরা নিজেরা এবার দ্রুত করে ফেলো তো। বলো একটা সম্পর্কনের 1/3 মান কত? প্রশ্ন লিখলাম না, দ্রুত করবা। আচ্ছা লিখেই দিচ্ছি, একটি সম্পর্কনের 1/3 মান কত? সম্পর্কনের 1/3 মান কত? এর মান কত? এটা আমাদের 46তম বিসিএস আসা প্রশ্ন। একটা সম্পর্কনের 1/3 মান কত? নিজেরা করো, দ্রুত 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 দ্রুত। বলো একটি সম্পর্কনের 1/3 মান কত? না, একটা এক্স আর একটা কি এক্স ভাগ 3, দুইটা যোগফল এবার কত ডিগ্রি? 180। এবার আসি, যদি আমরা 3 লসাগু নেই, 3x + x ইকুয়াল কত? বা 4x, 3 × 8 = 54, 540 ডিগ্রি, বা x 540 ভাগ কত? 4, 4 × 1 = 4, 3 × 4 = 12, 4 × 5 = 20, 135 ডিগ্রি। 4 দ্বারা 540 কে কাটলে 135 আসবে, কত আসবে? তাহলে 135টা কার মান? শুধু x এর মান। তাহলে x ইকুয়াল যদি আমার 135 হয়, তাহলে 1/3 x ভাগ 3, 135 ভাগ 3, 3 × 4 = 12, 3 × 5 = 15, 45 ডিগ্রি। কত ডিগ্রি? ক্লিয়ার? মনে থাকবে, ঝোঁকের মাথায় কোপ দিয়ে শুধু ভুল ভাল উত্তর দিলে কিন্তু হবে না। পারবো না? পারবো পারবো পারবো। কি ভাবছো? মনোযোগ অন্যদিকে দেবা, মাঝে মধ্যে ধমক খাওয়ানোর দরকার আছে। এই যে ঝাঁকি মারলো না শরীরটা, ঝাঁকিতে যত নেকি। এখন মনোযোগটা একটু করা থাকবে। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার? পারবো? ওকে। তাহলে এবার সেম প্যাটার্নে যদি আমাকে প্রশ্ন করে, লেখা শেষ না? সেম প্যাটার্নে যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, কি বলবো? 180। 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? আবার 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? আবার ধরো তোমার প্রশ্ন করলো 180 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? আবার ধরো তোমার প্রশ্ন করলো 180 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি এর। আসতে পারে কিনা বলো? এখানে শুধু কি 3x দেওয়া থাকতে পারে না অন্য কিছু দেওয়া থাকতে পারে? অন্য কিছু দেওয়া থাকতে, যাই থাক না কেন, যেটা অতিরিক্ত, হ্যাঁ যেটা অতিরিক্ত সেটাই। ক্লিয়ার? মনে থাকবে না? তাহলে সব ধরনের কনফিউশন আমরা ক্লিয়ার হতে পারছি কিনা বলো? ওকে, হ্যাঁ সঠিক নিয়ম জানলে সহজ, টেনশন নাই। আচ্ছা এবার তাহলে আমরা এই প্রশ্নগুলো উত্তর করতে পারবো। লাস্ট 2টা বেসিক আর বাকি আছে। তার আগে আমরা আরেকটা জিনিস লিখে নেই, বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণের সংজ্ঞাও আমরা ভুল শিখছি। কিভাবে? আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি বলো ভাইয়া, যে দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে, কি করলে? পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের কোণগুলো সমান হলে তাকে কি কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে। কিন্তু আলটিমেটলি এটা আমরা ভুল শিখছি। একই শিখছি। আচ্ছা এটা আমি একটু শুধরাই দেই। ধরো এটা θ1, এটা কি কেমন লাগে মাঝে মধ্যে বোর্ডটা লেখা মিসিং করে। আচ্ছা এটা θ1, এটা θ2, এটা θ3 আর এটা θ। ভাই শর্ত সাপেক্ষে যদি আমরা বলি তাহলে এখানে আমরা বলতেই পারি যে θ1 সমান সমান কি বলো ভাইয়া? আর যদি আমরা বলতে চাই θ3 সমান কি ভাইয়া? কিন্তু কোণ সমান হইলেই কি তাদেরকে বিপরীত কোণ বলে? না। আজকের পর থেকে মনে রাখবা যে নরমালি তুমি যদি এই দুইটা শর্তের কথা চিন্তা করো যে বিপরীত কোণ সমান হলে বিপরীত কোণ, তাহলে এখানে কিন্তু দুইটা কোণ মিলে একটা বিপরীত কোণ হওয়ার কথা। কারণ এই দুটো সমান হলে বিপরীত, এই দুটো সমান হলে বিপরীত, তাহলে কয়টা কোণ বিপরীত? কিন্তু আলটিমেটলি এখানে বিপরীত কোণ আছে 4টা। কয়টা? এখানেও θ1 এর সাপেক্ষে θ2 একটা বিপরীত কোণ, θ2 এর সাপেক্ষে θ1 একটা বিপরীত কোণ, θ3 এর সাপেক্ষে θ4 একটা বিপরীত কোণ, θ4 এর সাপেক্ষে θ
একটা সাপেক্ষে আরেকটা। টোটাল কোণ কয়টা? এটা প্রাইমারি পরীক্ষা 2018 সালে আসছে। 2000 একটু পরে যখন প্রশ্ন সমাধান করব তখন তোমরা বুঝতে পারবা। জোয়ার ভাই একটু এখানে স্লাইড বের করে দিতে হবে, আগের বিন্দু রেখা কোণের স্লাইডটা বের করে দিতে হবে, একজন এদিকে আসলেই হবে। আচ্ছা, এই আমরা কি এতটুকু বুঝতে পারছি এখন? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিপরীত কোণ সমান হইলে এটা বিপরীত কোণের শর্ত হয়, আর বিপরীত কোণ সমান হইলে সমান কোণ দ্বয়ের একটা সাপেক্ষে আরেকটাকে কি কোণ বলে? বিপরীত কোণ বলে। একটা সাপেক্ষে আরেকটাকে কি কোণ বলে? বিপরীত কোণ বলে। তাহলে এখানেও সাপেক্ষ কথাটা মনে রাখবো। কি কথাটা মনে রাখবো? যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যদি ছেদ বিন্দু বিপরীত কোণ দ্বয় সমান হয়, তাহলে এদের একটির সাপেক্ষে অপরটিকে কি কোণ বলে? বিপরীত কোণ বলে। এখানেও সাপেক্ষ কথাটা চলে আসবে। কি কথাটা চলে আসবে? টোটালি আগের মতোই, কিন্তু এখানে একটা সাপেক্ষে আরেকটা বিপরীত কোণ, এই কথাটা আমরা শেষ উচ্চারণ করব। ক্লিয়ার? তার প্রমাণ আমরা একটু পরে পাবো। আচ্ছা, হ্যাঁ, বিপরীত কোণগুলো সমান হবে। এই যে θ1 সমান θ2, আর θ3 সমান, আর θ4 সমান θ, এই যে সমান, একটা সাপেক্ষে আরেকটা বিপরীত দিকের কোণগুলো সমান। না, একই সমান না, একই সমান না। ধরো তোমার θ1 আর θ2 সমান, শুধু বিপরীত দিকের কোণ সমান হবে। এটা সমান হবে, এটা সমান হবে, কিন্তু এটা সমান এটা না, এটা সমান এটা না, এটা সমান এটা সমান এটা। বুঝতে পারছি? এই স্লাইডটাকে বের করে দে, স্লাইডটা বের করে না দিয়ে চলে গেছে। আগে তো এখানে ক্লিক কর, এই যে ডিসকার্ড কর। আচ্ছা, যারা অনলাইনে আছি একটু থাকবো, আমরা হচ্ছে আর দুইটা বেসিক জিনিস শেখার পরেই আমরা আমাদের প্রশ্ন সমাধানে চলে যাব। প্রশ্ন সমাধানে দেখবো আমরা যে বেসিক শিখছি এগুলো থেকে 95% প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর আমরা একটু যা শিখবো নিখুঁত ভাবে শেখার চেষ্টা করব। ম্যাথে মার্ক কম, কিন্তু ম্যাথের মার্কের উপরই ডিপেন্ড করবে কি চাকরিটা, কারণ সবাই স্কিপ করার চেষ্টা করবে, আর স্কিপ করার জন্য এখান থেকে যারা দুইটা ম্যাথ বেশি পারবে তারাই কি পাবে? আগায় থাকবে বা চাকরিটা পাবে। কারণ ওই বাংলা তুমি যেগুলো পারবা রাইট করতে অন্যরাও পারবে, জিকে আমি যেটা পারবো আরেকজনও কি সেটা পারবে। এটা মাথায় রেখে আমাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, হয়েছে। তাহলে আমরা আর দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে অনুরূপ কোণ, একটা হচ্ছে অনুরূপ কোণ, আর একটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, এই দুইটা জিনিস এখন আমরা একটু শিখবো। বিপরীত কোণে একই টাইপের প্রশ্ন আসবে, প্রশ্ন সমাধানে চলে আসবে। বিপরীত কোণে কিছু না, ধরো তোমাকে যদি বলে 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, তুমি কি বলবা? 30 ডিগ্রি। যদি তোমাকে বলে 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? হ্যাঁ, কারণ একটা সাপেক্ষে আরেকটা বিপরীত কোণ, ওই সমান কোণগুলো। তা 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ 60 ডিগ্রি, 50 ডিগ্রি কোণের বিপরীত কোণ 50 ডিগ্রি, 80 ডিগ্রি কোণের বিপরীত কোণ। কথা বুঝতে পারছি? এখন যদি তোমাকে বলে 80 ডিগ্রি কোণের বিপরীত কোণের বিপরীতের কোণটি কত, তখন তুমি 180 ডিগ্রি থেকে মাইনাস করবা। কেন? ধরো এটা যদি তোমার 50 ডিগ্রি থাকে, এটা এক সরল কোণ, এই কোণটার মান বের করার জন্য তোমাকে কি করতে হবে? 180 থেকে 50 মাইনাস করতে হবে। বলো, মাইনাস করলে কত পাও? 100, এই যে এটা 130 ডিগ্রি। তার মানে একটা জিনিস মনে রাখবা, বিপরীতে যদি তোমার একটা কোণ দেওয়া থাকে, বাকি কোণগুলো তুমি অটো বের করতে পারবা। বাকি কোণগুলো কিভাবে? ধরো এটা 50, তাহলে এটাকে যখন তুমি বর্ধিত করলা, বর্ধিত মানে এটা সরল কোণ না, এই সরল কোণের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180-র মধ্যে তুমি 50 জানো, 50 মাইনাস করলে থাকে কত? তাহলে এটা 130 মানে এটাও কত? 100, আর এটা 50 মানে এটাও কত? শেষ। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। ভাই, এখানে তোমরা দুইটা রেল লাইন দাও, আর এই রেল লাইন দুটাকে একটা আইকালা মাছ দিয়ে এভাবে সেট করো। ব্যাস, সেট করছি। এই আইকালা মাছ দিয়ে সেট করার পরে আমরা দেখতেছি অনেকগুলো কোণ তৈরি হয়। এটা থেকে আমরা জিনিসটাকে অবজারভেশন করার চেষ্টা করব। ওকে? আচ্ছা, লেখছি সবাই? এবার একটু মনোযোগ দেই, একটু কড়া মনোযোগ দেই। ধরো ভাই, এই কোণটা হচ্ছে কোণ এ, এটা কোণ বি, এটা কোণ সি, এটা কোণ ডি, এটা কোণ ই,
এটা কোণ এফ, এটা কোণ জি, এটা কোণ এইচ। কোণগুলোর নাম লিখে নাও, কোণগুলোরও নাম লিখে নাও সবাই। লেখা শেষ? এবার আসো, তোমাকে যখন বলবে অনুরূপ কোণ, একই কোণ, অনুরূপ, এই অনুরূপটা একেবারে সেম টু সেম। আমরা যে ছোটবেলায় প্রেম করছিলাম না, গার্লফ্রেন্ড যে কাজগুলো করতে বলে এই কাজগুলো না করলে গার্লফ্রেন্ড আরেকজনের হাত ধরে পালায় যায়, এবার সেম অনুরূপ কোণের বৈশিষ্ট্য। ধরো আমি ছোট বাচ্চা, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের তো আবেগ ওই সময় ছিল, এখন তো নাই, এখন বুইড়া খাটাস। আবেগ বিবেক শেষ করে দিছে। বিবেক কয় কিসের আবেগ, আর আবেগ কয় বিবেক দিয়ে চিন্তা কর, আবেগ নাই। তার মানে আবেগ আর বিবেক দুইজন সংঘর্ষ করে এখন সব সময়, তাই না? এই যে বিবেক দিয়ে যদি চিন্তা না করে আবেগ দিয়ে চিন্তা করি, ধরলাম আমি নিচে গেলাম, একটা সুন্দরী মেয়ে পছন্দ হইলো, আমি তারে বললাম যে তোমাকে তোমার পছন্দ হয়েছে, এখন সে সাথে সাথে বলতেছে আমাকে ফুচকা খাওয়াতে হবে, কারণ আমি যদি ফুচকা না খাওয়াইয়ে থাকবে, খাওয়াইলাম ফুচকা, ও বলতেছে চলো ফার্ম গেটে যাবো, সিনেমা হল যেটা বন্ধ হয়ে গেছে ওখানেই যাবো। আর আমি ফার্ম গেটে না যাই, ওর যদি বলি চল চলো উত্তরা যাই, ওর বিপরীতে কথা বললেই বলবে শালা বেয়াদব, কথা রিপিট করে গেল। তার মানে আমাকে কোথায় যেতে হবে? ফার্ম গেটে। এবার আমি আছি মিরপুরে, সে হঠাৎ করে আচমকা বলতেছে টিএসসি তে আসো। এখন আমি টিএসসি তে যাওয়ার জন্য যদি মেট্রো রেল ব্যবহার না করে কি করলাম, উল্টা বাস দিয়ে গেলাম, এখান থেকে গাজীপুর গেলাম, গাজীপুর থেকে আবার আসলাম মানে উত্তরা থেকে ঘুরা মিরা, তারপরে গেলাম আমি কোথায়? টিএসসি তে, যেখানে যাওয়ার কথা আধা ঘন্টা, সে আমাকে সময় বেঁধে দিচ্ছে কয় মিনিটের মধ্যে আসতে হবে? 30 মিনিটের মধ্যে আসতে হবে ধরো। এখন আমি আসলাম 3 ঘন্টা পরে, ও থাকবে? ও 3 ঘন্টা 30 মিনিট পরে আরেকজনের হাত ধরে পালাই যাবে। তো যাই হোক, এই অনুরূপ কোণের বৈশিষ্ট্যটা হচ্ছে আমি যেদিকে, আমার পছন্দের মানুষও কি সেই দিকে, এবং আমি যা সেও, সে যদি ফুচকা খায় আমিও সমানে সমান। অর্থাৎ যখন আমি দেখবো অনুরূপ কোণ, কি কোণ? অনুরূপ কোণ, একই রূপ একই দিক, একই রূপ, কারণ একই রূপে আচরণ না করলে পছন্দের মানুষ থাকে ডট ডট। আসি আমরা, তা এই যে আইক্যালা ভাস দেখতেছি না, এই আইক্যালা ভাসের যখন আমি বাম চিন্তা করবো, শুধু বাম দিক চিন্তা করবো, বাম দিকে চিন্তা করলে এখানে একটা কোণ এ দেখতে পাচ্ছি, রাইট? এই কোণ এর সমান একটা কোণ আছে, দেখো ভাই, কোণই, এরা হচ্ছে অনুরূপ কোণ। এবার দেখো আরেকটা কোণ আছে, কোণ কি? সি। বলো তো কোণ সি এর সমান আরেকটা কোণ আছে কি? কোণ জি। এরা হচ্ছে অনুরূপ কোণ। ওই যে সমান সমান কোণ, একই দিকে সমান সমান কোণগুলোকে আমরা কি কোণ বলবো? অনুরূপ কোণ। এবার বাম চলে গেল, ডানে চলে যাও, ডানে কি আছে বলো? কোণ বি। বলো তো কোণ বি এর সমান কোণ কে? কোণ এফ। কোণ এফ। এবার আসো কোণ বি, এই কোণ ডি যত ডিগ্রি, এই কোণ এইচটাও কি তত ডিগ্রি। এরা প্রত্যেকে এক একজন অনুরূপ কোণ, এরা প্রত্যেকে এক একজন কি কোণ? অনুরূপ কোণ। বামে গেলে বামে, ডানে গেলে, অর্থাৎ বামে যখন চিন্তা করবো, বামে কোণ এটা ধরো যদি 120 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি। ধরো তুমি এটা যদি 60 ডিগ্রি ধরো, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার এই পাশে যখন চলে যাবে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা 120। ক্লিয়ার? এদেরকে আমরা কি বলবো? অনুরূপ কোণ। কি কোণ? মনে থাকবে? মনে থাকবে? আর দমক দেবো না। আসো একান্তর কোণ। কোণ এ সমান কোণ ই। এই দেখো কোণ এ, এই যে কোণটার অবস্থান চিন্তা করো, ধরো এটা 120 ডিগ্রি, এটা কত ডিগ্রি? তাহলে এটাও 120 ডিগ্রি। এই কোণটার এই কোণটা সমান, বুঝতে পারছো? মানে একই দিকের সমান সমান কোণকে কি কোণ বলবা? ক্লিয়ার? মনে থাকবে? ওকে। এবার আসো একান্তর, একে অপরের অন্তর। একে অপরের এই সমান্তরাল রেখার, এই সমান্তরাল রেখার ছেদকের বামের কোণ ডানের কোণ, ডানের কোণ বামের কোণ, একজন আরেকজনের বিপরীত দিকের কোণ, এদেরকে আমরা কি কোণ বলবো? একান্তর কোণ বলবো। যেমন তুমি চিন্তা করো ভাই, কোণ এ, তার আগে তোমাকে আমি একান্তর কোণের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই, মনে রাখবা, পরীক্ষার হলে গিয়ে মনে রাখবা এই দুইটা, একটা সহজ মানে সোজা জেড আর একটা হচ্ছে উল্টা জেড। মনে রাখতে পারবা না? একটা সোজা জেড আর একটা কি? এই সোজা জেড আর উল্টা জেডের মধ্যে যে কোণ, তাদেরকে একান্তর কোণ। তাদেরকে কি কোণ বলে? সোজা জেড আর কি জেড? সোজা জেড আর, এবার আসো এই যে এই জেডটা ধরো সোজা, তাহলে সোজা জেড এখানে আছে কোণ সি আর এখানে আছে কোণ, তাহলে আমরা কি বলতে পারি? কোণ সি সমান সমান, কোণ সি সমান সমান কোণ, এরা কি কোণ? একান্তর কোণ। এবার আসো উল্টা পাশের জেড, এই যে উল্টা পাশের জেড, কোণ ডি আর কোণ ই, এই কোণ ডি আর কি? কোণ ই।
তাহলে কোণ ডি সমান সমান কোণ ই, এরাও কি কোণ বলো? একান্তর কোণ। নরমালি পরীক্ষায় তোমার এই দুইটাই দেওয়া থাকবে, সোজা জেট আর উল্টা জেটের মধ্যে যে কোণ, এই দুইটাকেই মূলত কি বলা হয়। কিন্তু যখন এটাকে বর্ধিত করি তখন আরো একান্তর কোণ পাওয়া যায়, যেটা আলেকজান্ডারের ব্যাখ্যা অনুসরণ করলে আমরা ব্যাখ্যাটা পাই। কিন্তু নরমালি তোমার বইয়ের মধ্যে এই দুইটা কোণের বাইরে কোনো একান্তর কোণ দেওয়া নাই। সোজা জেট আর উল্টা জেট, সোজা জেট আর, তাহলে এই যে সোজা জেট, এই যে উল্টা জেট, মনে থাকবে না? তো সোজা জেটে কোণ সি কোণ এফ, আর উল্টা জেটে কোণ ডি কোণ ই। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা কোণ যদি বামে থাকে আরেকটা ডানে, একটা যদি ডানে থাকে আরেকটা, দেখো তুমি কোণ সি আছে বামে, কোণ এফ কোথায়? ডানে। কোণ ডি আছে ডানে, কোণ ই কোথায়? বামে। বুঝি নাই? এবার তুমি যখন এটাকে বর্ধিত করবা, বর্ধিত করার পর আরো তুমি দুইটা একান্তর কোণ পাবা। কিভাবে দেখো, কোণ এ আর কোণ এইচ, আর কোণ বি আর কোণ জি। গুড। তাহলে এখানে কোণ এ আর কোণ এ এর বিপরীতে কি আছে? কোণ এইচ। আর কোণ বি, এটার বিপরীতে কি আছে বলো? কোণ জি। কোণ বি সমান কোণ জি, এরাও হচ্ছে একান্তর কোণ। যদি এই দুইটা তোমার অপশনে থাকবে না, এই দুইটা আমি জাস্ট অতিরিক্ত তথ্য হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। ওই দুটোর ব্যাখ্যা আসলে কোথাও নাই, আলেকজান্ডারের একটা ব্যাখ্যার মধ্যে শুধু আছে। নরমালি এটাই তোমাদের সকল বইয়ের মধ্যে, এই দুইটাকেই তারা একান্তর কোণ বলছে। ক্লিয়ার? সোজা জেট আর উল্টা জেট। বলো ক্লিয়ার কিনা? পারবো? কঠিন ছিল? ওকে, আশা করছি আমরা এখানে সুন্দরভাবে জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারবো বা অবজারভেশন করতে পারবো। ওকে, এবার যদি তোমাকে কোনো কারণে কখনো যদি এটা বলে সদৃশ কোণ, একই কোণ, মনে রাখবা সমানে সমান, দৃশ্য মানে দৃশ্য, সমান দৃশ্যের দেখতে কোণ, তাকে কি বলে? তার মানে একটা কোণ যদি এখানে 30 ডিগ্রি হয়, মানে একটা কোণ যদি এখানে 30 ডিগ্রি হয়, তাহলে এখানে আরো একটা কোণ সমান দৃশ্যের কত ডিগ্রি হইতে হবে? তখন তুমি তাদেরকে কি বলবা? তো তোমাকে যদি বলে যে 30 ডিগ্রি কোণের সদৃশ কোণ কত ডিগ্রি, তুমি কি বলবা? তোমাকে যদি বলে 60 ডিগ্রি কোণের সদৃশ কোণ কত ডিগ্রি? কারণ সদৃশ কোণ মানে হচ্ছে সমান কোণ। কি কোণ? সমান কোণ। আসি, এবার আমরা খেলবো প্রশ্নের সাথে। এই কার সাথে খেলবো? এবার দেখি তো কোন প্রশ্ন আমাদেরকে আটকায়। হ্যাঁ, 95% প্রশ্নের উত্তর আমরা কি করতে পারবো ভাইয়া? নিজেরাই দিতে পারবো। দেখো এগুলাতে আর আমি তোমাদেরকে যদি বলি যে না তোমাদের টাচও করার দরকার নেই, তাও পারবো। এই দেখো প্রাইমারি কত সালে আসছে? প্রাইমারি 14 সালে আসছে। এরপরে খাদ্য বস্ত্র অধিদপ্তর এবং অফিস সহায়ক পরীক্ষা 24-এ আসছে। আমাকে বলতেছে কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয়? যদি মিশর না থাকতো তাহলে কাকে দিতাম? কাকে দিতাম? কথা ক্লিয়ার? এরপরের প্রশ্নে চলে যাই। এই যারা অনলাইনে আছে, এখন শুধু উত্তর দেওয়া চলবে, আর কোনো কাজ নাই আমাদের। আমরা যা বেসিক শেখা সব শিখে ফেলছি। পরের প্রশ্নে চলে গেলাম। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? কয়টি বিন্দু ছেদ করে? কয়টি? দুটি। আমি বারবার বলছি যে যদি কখনো সমান্তরাল কথা উচ্চারণ দেখো, তাহলে চোখটা বন্ধ করবা আর বলবা যে কোথাও ছেদ করবে আর কোথাও করবে না, মানে কি? কারণ সমান্তরাল রেখা কখনোই কোনো বিন্দুতে ছেদ করে না, এদের মধ্যবর্তী দূরত্ব সমান রেখে এরা সারা জীবন চলতেই থাকে। তাহলে এদের বলছে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? 0 বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দু ছেদ করে? 0 বিন্দুতে। দৌড়াস করে ভাই, তোকে আমি দৌড়াইতে কইছি? 12 নম্বর প্রশ্ন চলে এসেছে। আসো, কত নম্বর প্রশ্ন জানিছিল? 3 না? এখানে তো দৌড়ায় কে বুঝলাম না। এটাই তো মনে হয় 3। 3 তো আসেই না, দেখি দৌড়ায় বলা যায়। আস্তে আস্তে যাইতেছি আমরা। রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে? হ্যাঁ আছে। রেখার কোন প্রান্ত বিন্দু আছে? নাই, কারণ রেখার কোন প্রান্ত বিন্দু
স্থির কোনো প্রান্তবিন্দু নেই। যদি বলতো রেখাংশের কয়টি প্রান্তবিন্দু আছে? দুইটি। আর যদি বলতো রশ্মির কয়টি প্রান্তবিন্দু আছে? নাসির স্যারের একটা প্রান্তবিন্দু। বলো দেখছো প্রশ্নটা কেমনে করে সাজাইছে? এটা প্রাইমারি 2000 কত সালে আসছে? 19 সালে আসছে। তা আমাদেরকে প্রশ্নটা করতেছে কি দেখো, যে দুটি লাইন মানে রেল লাইনের কথা বুঝাইছে, একে অন্যের থেকে কত মিটার দূরে কিভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের থেকে কত মিটার দূরে মিলিত হবে? কত মিটার দূরে বলো? নরমালি অনেকে ভাববে যে 2 মিটার, 2 মিটারটাকে সেন্টিমিটার প্রকাশ করলে 200, তাহলে হবে 200 না, কিন্তু উত্তর হবে কখনোই, কারণ সমান্তরাল মানে এরা কখনো মিলিত হবে, এরা কখনো মিলিত হবে না। তাহলে উত্তর হবে আমাদের কি বলো? কখনোই নয়। মনে থাকবে? আসো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটি সরলরেখার সাথে আরেকটি রশ্মি মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি। ভাই এই যে সরলরেখার সাথে একটা রশ্মি অঙ্কন করলা, এদের মধ্যে যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 180। মনে রাখবা সরল রেখার মধ্যে কোণ 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এখানে আসলে বোঝার কোনো কিছু নাই। 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এই ছেলেটা কি করে দিয়ে গেল, কোন জায়গায় যে ক্লিক করে দিয়ে গেছে আল্লাহ জানে। কত নম্বর প্রশ্ন ছিল? বলো। প্রশ্ন বলতেছে কাজ করার আগে পালায় যায়, কেমনটা লাগে? এবার আর যাইবে না মনে হইতেছে, পুরো বড় করে লইছি। 6 না? আচ্ছা, একটি কোণের মান 80 ডিগ্রি হলে, জুবাইর ভাই একটু কারিশমাটিক করতে হবে। এই বোর্ডের সমস্যা, মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়, কথাই শোনে না। ও মাই গড, টুরু লাভ। আচ্ছা, আমরা ছোট থেকে আস্তে আস্তে করে বড় করে পরে আবার ছোট করে যাই সামনে। বলো, একটি কোণের মান 80 ডিগ্রি যখন বলে তখন একে আমরা কি কোণ বলবো? সূক্ষ্মকোণ। কারণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলি? সূক্ষ্মকোণ বলি। কি কোণ বলি? সূক্ষ্মকোণ বলি। আচ্ছা, এরপরে যদি আমরা যাই পরের প্রশ্নে, যদি আমরা চলে যাই, দেখো পরের প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে বলতেছে দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ যদি বিয়োগ করি, এক সরল কোণ মানে কি? 180 থেকে কত ডিগ্রি কোণ মাইনাস করতে বলছে, তাহলে কত ডিগ্রি হয়? এই 120 ডিগ্রি কোণটা আসলে কি কোণ বলো? স্থূল কোণ। কি কোণ? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তখন উত্তর হবে এটা। নরমালি তারা এভাবে চিন্তা করাইছে। এই দেখো, ধরো এখানে একটা কোণ আছে, এটার কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই যে এই কোণের মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলবো? স্থূল কোণ বলবো। কি কোণ বলবো? স্থূল কোণ বলবো। ক্লিয়ার? ধরতে গেলে দৌড় দেয় না একজন কমে। তুমি কেন কইলা ধরতে গেলে দৌড় দেয়? কত নাম্বার ছিল? 9। আচ্ছা, 8 নাম্বার প্রশ্নটা দেখো একটু, আমাদেরকে কি বলছে দেখো। বলা হচ্ছে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন। এই একটা সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করলা, কটা সমকোণ পাবা? আর যদি বলতো উভয় দিকে লম্ব অঙ্কন করলে? 4টি। তাহলে সরলরেখার উপর মানে একদিকের কথা বলছে, তাহলে 2টি। আর যদি বলতো সরলরেখার উভয় দিকে লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, তাহলে 4টি হইতো। কয়টি হইতো? 4টি হয়ে যেত। মনটা কইতেছে বোর্ডটা যদি ভেঙে ফেলাইতে পারতাম। বাংলা আবার 4.5 লাখ টাকা লস। ব্যাকবোনের দেখো এটা কি বলছে? দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে
কোন দুটি পরস্পর, এই পরস্পর সাপেক্ষ বললেই, আর শর্ত যদি হয় 180 তাহলে সম্পূরক, আর যদি হয় দুইটা কোণের যোগফল 90 তাহলে কি পূরক। তা আমাকে বলছে দুটি কোণের যোগফল কয় সমকোণ? এই দুই সমকোণ মানে কত ডিগ্রি? কোন দুটি পরস্পর, শোনো, পরস্পর, একটি সাপেক্ষে অপরটি, একটি অপরটির, এগুলো একই ভাষা, এগুলা পূরক অথবা সম্পূরকের বৈশিষ্ট্য। যদি 180 হয় সম্পূরক আর 90 হলে পূরক, তাহলে 180 আছে, তাহলে এটা কি বলবো আমরা? সম্পূরক। উত্তর হবে কি? সম্পূরক। উত্তর হবে সম্পূরক। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা পরের প্রশ্নটায় চলে যাই, দেখো পরের প্রশ্নটা আসলে কি বলছে। 11 নম্বর প্রশ্ন, এইটা আমরা একটু আগে শিখে আসছি না? দেখো এটা কিন্তু আমাদের 38তম বিসিএসে আসা একটা প্রশ্ন, দেখছো? আমাদেরকে যে প্রশ্নটা করতেছে তারা, প্রশ্নটায় বলেই দিয়েছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের কি। তাহলে ধরি একটি পূরক কোণ x আর আরেকটা পূরক কোণ x ভাগ, আর দুটা যোগফল ইকুয়াল কত বলো? 90। শিখে আসছে না? তাহলে x প্লাস x ভাগ 2 ইকুয়াল 90। তাহলে এখানে আমরা আবার শিখছি দুই যদি লসাগু নেই, 2x প্লাস x ইকুয়াল 90, 3x ইকুয়াল 180, x ইকুয়াল 180 ভাগ 3, 3 6 18 60 ডিগ্রি। এখানে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ভাগ 2 সমান কত ডিগ্রি? কিন্তু নরমালি আমরা যদি চিন্তা করতাম উত্তর আসতো কত? 45। কিন্তু অপশনের শুরুতে দেখছো বাস খাওয়ার জন্য 45ও রেখে দিচ্ছে, এমন না যে 45 দেয় নাই, আগেই রাখছে যাতে করে ওইটাই দেয়, ওইটাই সবাই দাগায়। তাহলে উত্তর হবে 30 নট 45। মনে থাকবে? ওকে, আশা করা যায় ঠিক হইছস। দৌড়েস না, খালি না দৌড়াইলে মিষ্টি দেবো ধরে। দেখো কি বলছে, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি কয় সমকোণ? 2 সমকোণ বা 180 ডিগ্রি হলে। আবার বলছে একটিকে অপরটির, একটিকে অপরটির বললেই কি সম্পূরক, একটিকে অপরটির বললেই। ক্লিয়ার? তাহলে যা শিখছো তার মধ্যে থেকেই তো প্রশ্ন, নাকি না বাইরে থেকে দিছে? এটা দেখো প্রাইমারি, কিন্তু প্রাইমারি 2014 সাল না 16 সালে মনে আসছিল। তারপরে নিবন্ধন, পুষ্টিরে ষষ্ঠী বেটা, মুখটা খারাপ হইতেছে। কত নাম্বার ছিল? এত ঝামেলা তো করে না কখনো। আচ্ছা, এই যে এটা আমরা শিখে আসছি, তাই তো? এবার দেখো কি বলছে, 40 ডিগ্রি কোণের পূরক কোণ। ভাই এগুলো তো ডিরেক্ট প্রশ্ন। ধরো তুমি একটা কোণ 40 ডিগ্রি আছে, তাহলে আরেকটা কোণ x ডিগ্রি, ইকুয়াল দুইটা কোণের যোগফল কত? তাহলে x ইকুয়াল কত? 90 মাইনাস 40 সমান কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে উত্তর 50 ডিগ্রি। এই উত্তর কত ডিগ্রি? 50 ডিগ্রি। এগুলো তো নরমালি পারা যায়। তাও দেখো এটা প্রাইমারি সহকারী শিক্ষণীয় পরীক্ষা 2000 দ্বিতীয় ধাপে আসছে। কথা বুঝতে পারছে? নরমাল প্রাইমারি থেকে, এগুলো থেকে, এই আজকের এই টপিক থেকে তুমি প্রাইমারিতে একটা মার্ক পাবাই, মানে কোনো মিস নাই। নরমাল কিছু প্রশ্ন থেকে সবসময় প্রশ্ন তারা ধরে। আসো পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। ভাই একটা সম্পূরক কোণ যদি দেওয়া থাকে আরেকটা বের করে দেয় না? নরমালি চিন্তা করো তো, একটা 100 কত 15, তা তুমি যদি চিন্তা করো, তো ধরলাম একটা হচ্ছে 115, তাহলে আরেকটা কত? 180 থেকে মাইনাস করলে কত আসে বলো? 65। তাহলে আরেকটা হচ্ছে 65। তাহলে উত্তর বাবু ইজ কি মিস্টার? 65। আসো পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? পারবা না? 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 40 ডিগ্রি। পারা যাবে? দেখো 50 ডিগ্রি কোণের, দেখো এটা কতগুলো পরীক্ষায় আসছে। তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটা আমরা নরমালি এমনি বুঝতে পারতেছি। এরপরে যদি তোমার প্রশ্ন করে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, আর ভালো লাগে না।
এতদিন জানছি যে এর বড় করলে এরকম করলেও চলে আসে, কি করে দিয়ে গেছে। আচ্ছা, এগুলো একই টাইপের প্রশ্ন। বলো 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 35 ডিগ্রি। 55 ডিগ্রি কোণের পূরক কোণ 35 ডিগ্রি। এরপরে আসো, 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? একই কোণ বলে, বৃদ্ধ কোণ বলে। কি কোণ? বৃদ্ধ, যাকে আমরা বলি প্রবৃদ্ধ। এরপরে চলে আসো, যখন তোমাকে বলতেছে 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে কি কোণ বলে? দেখো এটাও কিন্তু প্রাইমারি 2013 সালে আসছে, এটাও প্রবৃদ্ধ কোণ। কেন ভাই? 2 সমকোণ মানে 180 আর 4 সমকোণ মানে 360, এর মধ্যে যে কোণ তাকে আমরা কি কোণ বলি? প্রবৃদ্ধ কোণ বলি। এই দেখো, এই যে প্রশ্নটা দেখাইতে চাইছিলাম তোমাদেরকে বিপরীত কোণের, দেখো তো এটা প্রাইমারি পরীক্ষা কত সালে আসছে? 2018 সালে আসছে। দেখো তো প্রশ্নের মধ্যে কি বলছে? দুটি সরলরেখা পরস্পর কি করলে যে কয়টি কোণ কি হয়? উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির, তার মানে কি সাপেক্ষ বলছে না? দেখছো, একটির বিপরীত কোণকে অপরটির কি কোণ বলে? বিপরীত কোণ বলে। তার মানে বিপরীত কোণের টোটাল কোণ থাকে কয়টি? 4টি, এবং বিপরীত কোণগুলো সমান হয়, এবং টোটাল কোণ থাকে 4টা। টোটাল কোণ থাকে, তখন একটা সাপেক্ষে আরেকটাকে কি বলে? একটিকে অপরটির। যে একটির বিপরীত কোণকে অপরটির, অপরটির মানে এখানে সাপেক্ষ বলছে। কি বলছে? সাপেক্ষ বলছে 2018 সালে। এমন তো না যে এটা আমি নিজে বানিয়ে দিছি। নিজে বানিয়ে দিছি না, এগুলো প্রশ্নে আসছে, কিছু করার নাই, এগুলো প্রশ্নে আসছে। এরপরে প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখো, একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি। বুঝাই যাচ্ছে সরলরেখার মধ্যে যে কোণ তৈরি হয় তাকে আমরা কি কোণ বলি? 180 ডিগ্রি কোণ বলি। তা একটা সরলরেখার সাথে একটা রশ্মি অঙ্কন করলা তুমি, একটা রশ্মি অঙ্কন করলে দুইটা কোণ, এই দুটা কোণের যোগফল সবসময় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। নরমাল চিন্তা, শেষ। হ্যাঁ, তাইলে দেখো এই যে প্রশ্নগুলো ছিল এগুলো কি একটাও কঠিন ছিল? বলো, কঠিন লাগে নাই, কারণ হচ্ছে আমরা বেসিকটা ডেপলি জানছি। দেখো এখানে যে ম্যাথ আছে, এই ম্যাথের বাইরেও আরো বেশি বেশি বেসিক শিখছি না আমরা? পুরোকার সম্পর্কে এর থেকে আরো কঠিন বেসিক শিখেছি না? শিখেছি কিনা? যেগুলো শেখাইছি এর বাইরে থেকে আসবে, শুধু মাথার মধ্যে রাখতে হবে তথ্যগুলো। হ্যাঁ, একদম নতুন ব্যাচের নতুন উদ্যমে জার্নি শুরু, একদম জিরো থেকে শুরু হবে। কি থেকে শুরু হবে? জিরো থেকে জার্নি শুরু। আমাদের কাজ হচ্ছে এখন জিরো টু হিরো হওয়া। জিরো টু কি? 1 মাসের রুটিন অলরেডি প্রোভাইড হয়ে গেছে, ওই ইয়াতেই আছে, সিলেবাসেই আছে। ও ডেইলি পড়ার রুটিনটা দেওয়া হয় নাই। ডেইলি পড়ার রুটিন যে এখন আবার কই রাখছে, এটা তো মুশকিল বলা। এই বোর্ডের আগা মাথা বোঝা মুশকিল। হ্যাঁ, গতকালকে লাইভে দিয়ে দিছিলাম। তোমরা এক কাজ করবা, গতকালকে লাইভে দিয়ে দিছিলাম, বুঝছো? গতকালকে তোমরা একটা কাজ করবা, গতকালকে কয়টার দিকে দিছি? এটা 7টায় না? 7টার লাইভে দিছি না? 10টার লাইভে দেয়নি? সকাল 10টায় না, রাতে দেয়নি, সন্ধ্যার দিকেই তো দেওয়ার কথা। আচ্ছা, আমি আমার যেটাতে আমি হচ্ছে 3 ধরনের ইয়া বানাই দিছি, রুটিন বানাই দিছি, ডেইলি রুটিন। 3 ধরনের স্টুডেন্টের জন্য বলতে কি রকম? যারা একদম ফ্রেশার স্টুডেন্ট, যারা হচ্ছে শুধু পড়াশোনা করতে চায়। কি করতে চায়? পড়াশোনা করে ফার্স্ট টাইম যারা জব নিতে চায় তাদেরকে আমি বলি একদম ফ্রেশার। আর যারা হচ্ছে গৃহিণী, গৃহিণী বলতে বিবাহিত, বাচ্চাও সামলায়, স্বামীও সামলায়, সবই সামলায়, এরা হচ্ছে যোদ্ধা। যোদ্ধা না? এক পাশ দিয়ে বউ সামলায়, আরেক পাশ দিয়ে বাচ্চা সামলায়, আরেক পাশ দিয়ে শ্বশুর শাশুড়ি সামলায়। ওরে বাবা রে বাবা, 3টা জিনিস, বড় বড় জিনিস সামলায়, তারপর পড়াশোনা করে। তো এদের জন্য এক ধরনের রুটিন। এরপরে আরেকটা আছে, আরেক ধরনের যোদ্ধা আছে, যারা হচ্ছে কর্মজীবী, যারা যারা চাকরিও করে পার্ট টাইম, আবার পড়াশোনাও করে। সকাল 9টায় যায়, 6টার দিকে আসে, আবার পড়াশোনাও করে।
এদের জন্য এক ধরনের রুটিন, কিন্তু সবার জন্য রুটিনের মধ্যে একটা নির্দিষ্ট সেগমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ভোরবেলা থেকে পড়া শুরু করতে হবে। কি বেলা থেকে? ভোরবেলা থেকে। যারা ভোরে উঠতে পারি না তাদেরকে আমি বলবো যে তোমরা একটা রুটিন করে ফেলো। আগামীকালকে কোন সময় কি পড়বা এটা আজকে রুটিন করে ফেলো। সেটা তুমি লাইব্রেরিতে পড়ো বা বাসায় পড়ো, কিন্তু তুমি একটা রুটিন করে ফেলো। একটা ডায়েরিতে তোমার একটা নির্দিষ্ট সেগমেন্টের রুটিন থাকবে, ওই রুটিনটা মেনটেন করে পড়াশোনা করবে। ঘুমাবা একেবারে ঠিক 11টার পর, আর কখনোই জাগবা না। জাস্ট 11টা সর্বোচ্চ, পারলে এর আগে ঘুমায় যাও। কারণ আমি বলি যত দ্রুত ঘুমাবা তত তোমার পেরেশানি মুক্ত থাকবে এবং তত তুমি ভোরে আগে উঠতে পারবা ঘুমটা পরিপূর্ণ করার মাধ্যমে। কারণ একটা মানুষকে সুস্থ রাখার জন্য কয় ঘন্টা ঘুম দরকার? 6 ঘন্টা। তুমি 6টা থেকে যদি তুমি 11টায় ঘুমাও, 11টা থেকে 6 ঘন্টা হিসাব করো তো কয়টা বাজে? 11 থেকে 12, 1, 2, 3, 4, 5। কথা বুঝতে পারছি? জাস্ট কয়টায় উঠবো? 5টায় উঠে নামাজ পড়ে বা 5টায় উঠে একটু হাঁটাহাঁটি করব। কারণ ভোরবেলার বাতাসটা যারা চোখে লাগায় ওদের ঘুমটা এমনি ভেঙে যায়। মানে বাইরে একটু হাঁটাহাঁটি করে ভোরবেলার যে ঠান্ডা বাতাস, এই বাতাসটা যখন চোখের মধ্যে লাগবে তখন শরীরে অন্যরকম স্ট্যামিনা চলে আসবে। এবং ভোরবেলা আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যে হরমোনটা আমাদের মনোযোগকে অনেক বেশি কি করে? তীক্ষ্ণ করে। মনোযোগ প্রায় 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ায় দেয়। এই জন্য ভোরবেলা পড়ার জন্য রুটিনে আমি যা করছি সেটা হচ্ছে ভোরবেলা আমরা সবসময় মুখস্থ জিনিসগুলো পড়বো। 1 বাংলা, 2 জিকে, 3 হচ্ছে ইংরেজি। আর ম্যাথ কখনো আমরা ভোরবেলা পড়বো না। কারণ ম্যাথ করার সময় এখানে যদি কেউ লুঙ্গি ডান্সও দেয় তাও সমস্যা নেই। কেন নাই? কারণ আমি একটা লাইন লিখলাম যে 1 কেজি আমের দাম এত টাকা, তাহলে 5 কেজি আমের দাম নিউরন কাজ করতেছে না, ব্রেইন কাজ করতেছে না? মানে ব্রেইন কিন্তু জোর করে কাজ করতেছে। এখানে আসলে মনোযোগ থাকার কোনো প্রয়োজন নাই। এই জন্য ম্যাথ প্র্যাকটিস করবো আমরা দুপুর বেলা বা রাতের বেলা। এই সময়গুলোতে, মানে যে সময়টাতে আমাদের মনোযোগ অন্যদিকে যায়, এই সময়গুলোতে আমরা বেশি বেশি কি প্র্যাকটিস করব। আর ভোরবেলা যখন দেখবো যে না মনোযোগ কিছুটা কনসার্ন আউট হচ্ছে, তখন আমরা একটা কাজ করব, কুরআন তেলাওয়াত শুনবো। অথবা অনেকের বেশ কিছু সাউন্ড শুনতে ভালো লাগে, সেটা সমুদ্রের শব্দের সাউন্ড হইতে পারে, অথবা বৃষ্টির সাউন্ড হইতে পারে। ভালো লাগার কিছু সাউন্ড থাকে, ভালো লাগার কিছু জিনিস থাকে, অথবা কিছু মিউজিক থাকতে পারে, যেটা যার ভালো লাগে ওই জিনিসগুলো শুনলে মনটা একদম ফ্রেশ হবে। হ্যাঁ, ঘুমানোর উপায় সে খুঁজে। ঘুম তো এমনি আসে মানুষের। 11টায় আমি বলি 11টায় মোবাইল থেকে শুরু করে সবকিছু আমরা কি করব? দূরে রাখবো। নট যে রুমে ঘুমাবো দরকার পড়লে ওই রুম থেকে একটু অনেক দূরে রাখবো। মোবাইলটা দূরে রেখে কেউ যদি চোখটা বন্ধ করেও থাকে, আমি বলি চোখটা বন্ধ করে থাকলে সর্বোচ্চ 15 মিনিট পর অটোমেটেড চোখের মধ্যে একটা আভা চলে আসবে ঘুমের। কিন্তু আমরা কি করি? যতক্ষণ না পর্যন্ত ঘুম আসে ততক্ষণ পর্যন্ত মোবাইল টিপি। তো মোবাইলের যে আলোটা এটা এসে চোখের ঘুমটাকে কি করে ফেলে? বিলীন করে ফেলে। আবার কেউ যদি শুধু চোখটা বন্ধ করে রেস্ট নেয়, তার ঘুমের 50% কাজ করে ফেলে। মানে বুঝি নাই, আমি ঘুমাচ্ছি না কিন্তু ঘুমের কাজ হয়ে যাচ্ছে, চোখটা বন্ধ করে আছে। এই জন্য এখানে আরেকটা ক্লু দিছি যে আমরা যখন পড়তে বসবো, পড়ার সময় আমরা 30 থেকে 35 মিনিট পড়ার পর, এই যে যারা লাইব্রেরিতে পড়াশোনা করি, নাগাতার কখনো 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো। পড়ার সময় আমরা কি করব? 30 মিনিট বা 35 মিনিট পড়ার পর ব্রেইনকে বলবো যে তুমি এই 30 মিনিটে কি পড়ছো? চোখটা বন্ধ করবো। এই চোখটা বন্ধ করতেছি মানে আমার একটা রেস্ট হয়ে যাচ্ছে। চোখ বন্ধ মানে আমার রেস্ট। এখন আমরা বুঝি কি যে চোখ বন্ধ করছি, আর কিন্তু আমি তো ঘুমাই নেই, আমার মনে রেস্ট হচ্ছে না। না, চোখ বন্ধ করছি মানে আমি ঘুমের 50% কাজ করে ফেলতেছি এবং আমি আমার ব্রেনকে রেস্ট দিচ্ছি। রিয়েলাইজ করে করে পড়বো। কি করে পড়বো? রিয়েলাইজ যে আমি এই 30 মিনিটে কি পড়ছি। ব্রেইন তুমি বলো। যদি ব্রেইন সফটলি আমাকে এই 30 মিনিটের পড়া বলতে পারে, তাহলে আমি বুঝবো যে এই পড়া থেকে যদি আবার 5 বছর পরে প্রশ্ন আসে তাও আমার কোনো কনফিউশন তৈরি। কিন্তু আমরা পরীক্ষার হলে গেলে ক হবে না, খ, গ হবে না, ঘ, ওরে বাবা রে বাবা, হবে ক দাগাই দিছি গ, হবে কলা দিছি খরগোশ। তো এই ধরনের কনফিউশন যাতে না হয়, আর এই কনফিউশন গুলো থেকে মুক্ত থাকার জন্য আমাদের ফার্স্ট ওয়ে হচ্ছে রিয়েলাইজ করে পড়া। কি করে পড়া? রিয়েলাইজ করে পড়া। কথা বুঝতে পারছি? 30 মিনিট পড়বো, 35 মিনিট পড়বো, রিয়েলাইজ করবো। আবার যখন যেটা মনে থাকবে না, পেজ উল্টে আবার একবার দেখে নিব। এই যে দেখে নিলাম না, এটা ব্রেইন একবারে ক্যাপচার করে ফেলে, একদম ক্যাপচার করে ফেলে। আর চোখে যখন ঘুম আসবে না, নর্মালি আমাদের যেহেতু রাত জাগা বাকি আমরা সবাই, কারণ আমরা চ্যাটিং করে অভ্যস্ত, আমাদের ডট ডটের অভাব নাই। হ্যাঁ, ডট ডট থাকলে 1 তালাক 2 তালাক 3 তালাক আপাত দৃষ্টিতে দিয়ে দিতে পারি। যদি দেখি যে না ডট ডট শুধু মেসেজ করে বাবু জান উমুক তুমুক বকত চক্কর করে এই বুড়া বয়সে আমার সময় নষ্ট করার জন্য,
তাহলে বুইড়া বয়সে অন্তত পক্ষে ভীমরতিটা কি করব, কারণ এখানে তো ম্যাক্সিমাম দেখতেছি বিবাহিত, এখানে ভীমরতি করার মানুষ কম, খালি 2-3 জন আছো, ছেলেদের মধ্যে 2 জন, মেয়েদের মধ্যে মনে হয় 2 জন 3 জন আছে, আর ম্যাক্সিমামই তো কি বাচ্চা কাচ্চা মনে হয় 1-2টা করে আছে, থাকলেও থাকতে পারে, না থাকলে অমূল্য রতন আসতে পারে ভবিষ্যতে। কিন্তু অমূল্য রতন যাতে পরিচয় দিতে পারে, এই পরিচয়টা আগে থেকে কি করতে হবে, তৈরি করতে হবে। কথা কি বুঝতে পারছি? যাই হোক, অনেক কথা বললাম। আর রুটিনটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গতকালকে লাইভ সেশনের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের হ্যাঁ ফ্রেশারদের রুটিনে প্রায় 14 ঘন্টা পড়তে হবে। এখানে রুটিনটা আমি সুন্দর করে সিকোয়েন্সলি সাজায় রাখছিলাম। আচ্ছা, আমি আজকে আবার আলোচনা করব সন্ধ্যা 7টার যে ব্যাচে ক্লাস আছে আইসিইউ ব্যাচে, এই ব্যাচে আলোচনা করব। তোমরা সন্ধ্যা 7টার সময় একটু লাইভে থাকো, তাইলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ ওটাও পাবলিক করবো আজকে, প্রথম লাইভটা তো, প্রথম ক্লাসটা পাবলিক হবে আইসিইউ ব্যাচ। আচ্ছা, যারা এখানে আমরা ভর্তির বাইরের স্টুডেন্ট আছি, এই যে মেহের আফরোজ আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাই, তোমরা যাইতে পারো। পরীক্ষা আছে তোমাদের? পরীক্ষা আছে? পরীক্ষা না থাকলে তোমাদের শেষ, যাও। পরীক্ষা আছে? পরীক্ষা থাকলে থাকো। আচ্ছা, যারা এখানে আমরা আজকের এই সেশনে নতুন স্টুডেন্ট ছিলাম, তাদেরকে আমি বলি, যারা আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, তারা আমরা যে কাজটা করব, আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের ভর্তির সুযোগ। এই সন্ধ্যা 7টার মধ্যে যারা ভর্তি হব, তারা আমরা 60% স্যারে ভর্তির একটা সুযোগ পাবো। আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবো। এই পরীক্ষা থাকলে থাকো। আমরা এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবো, 019015195010, 02 03 04 05 06 07, এই নাম্বারগুলোতে আমরা কি করব, যোগাযোগ করব। ওকে, আর আজকের মধ্যে ভর্তি হলে আমরা আজকে আপনাদের প্রাইমারির যে বইটা, এই বইটা আমরা এন্ট্রি করে দিব কুরিয়ারে, আপনাদের সবার কাছে বই পৌঁছে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, তাহলে ঠিক আছে, যারা অনলাইনে আছি, যদি নতুন কোনো স্টুডেন্ট থাকি, তাহলে প্রত্যেকে আমরা ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে ফোনের টাকা না থাকে, তাহলে এই নাম্বারগুলোতে প্রতিটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।